আচ্ছা, আমি ডক্টর আরেফিন। তো যেহেতু তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, আমরা ক্লাসের কিছু নিয়ম কানুন একটু বলি। প্রথমত, তুমি যখন বিসিএস এর ক্লাস করা শুরু করবা বা গুরুত্বপূর্ণ কোনো কিছু পড়বা, তখন শয়তান তোমার পিছু নেবে। তো শয়তান কি করবে? তুমি একটা ক্লাস করতে আসছো, এখন যত তোমার কোর্স রিলেটেড প্রবলেম সেগুলো শয়তান তোমার মনের মধ্যে আনা দিবে, যে ওইটা হয় না, সেটা হয় না, হ্যাঁ আমার লেকচার শিটে ওই সমস্যা সেই সমস্যা। টিচারকে ক্লাসে সেটা আস করতে শয়তান তোমাকে পিছন থেকে বারবার তোমাকে প্রলুব্ধ করবে যে তুমি একটা টেলিগ্রাম গ্রুপ রাখো হয়েছে আমরা সমস্যার সমাধান করার জন্য। তো শয়তান তোমার বলবে তুমি ক্লাসে ডিস্টার্ব করো, ক্লাসের মধ্যে শুধুমাত্র তুমি এইসব নিয়ে প্রশ্ন করতে থাকো। তো ক্লাসে স্লাইডের বাইরে কোনো প্রশ্ন করা যাবে না, শুধু ক্লাস রিলেটেড প্রশ্ন করা যাবে। আর আমি যখন কোনো কিছু আস করব, তুমি সেটা অ্যান্সার দিবা। এর বাইরে ক্লাসে কোনো প্রশ্ন করা যাবে না। তুমি তোমার কোনো সাবজেক্ট ভিত্তিক কোনো প্রবলেম হচ্ছে, তোমার কিস্তি সমস্যা, কোর্সে ঢুকতে পারতেছো না, এই জাতীয় ইস্যুগুলো আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ সেখানে করতে হবে। তাহলে ক্লাসটা আমি শুধুমাত্র আমরা পড়াশোনা মনোযোগ দিব। এখন যে নেক্সট 1.5 থেকে 2 ঘন্টা আমরা ক্লাস নিব, আমি যা কিছু পড়াবো তুমি এটার মধ্যে মনোযোগ দিবা। আর যারা এখানে গুগল মিট থেকে জয়েন করছো, গুগল মিটে আমরা কোনো প্রশ্ন নিচ্ছি না, ওখানে কমেন্ট করার কোনো অপশন নাই। তোমাদের যদি জুম অ্যাপে কোনো প্রবলেম না থাকে তোমরা জুমে জয়েন করে ফেলো। হ্যাঁ, আর যাদের জুমে প্রবলেম হচ্ছে তুমি জুম অ্যাপটা আপডেট করে নিলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। সুতরাং সবাই যদি জুমে আসো তাহলে এখানে তুমি প্রশ্ন করতে পারবা। তো আজকে মনোযোগ দিয়ে ক্লাস করলে তোমার কোনো পুরস্কার আছে কিনা? আজকে যদি তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাস করো, ক্লাস শেষে আমরা মাত্র 5 মিনিটের জন্য একটা কুইজ প্রতিযোগিতা দিব। সেই কুইজের মধ্যে তোমরা যারা ভালো করবা, টপ 10, তারা 200 টাকা করে বিকাশ পাবা। তার মানে আজকে তুমি যদি শয়তানের প্রভাব মুক্ত হয়ে যদি ক্লাসে মনোযোগ দিতে পারো, তুমি 200 টাকা ইনকাম করতে পারবা আজকে। হ্যাঁ, তাইলে তুমি চিন্তা করো এখন মনোযোগ তুমি দিবা কিনা। তো যে 200 টাকা তোমাকে আসলে আয় করার একটা সুযোগ আমি করে দিচ্ছি, আমি আশা করব তোমরা গভীর মনোযোগ দিবা ক্লাসে। তো প্রথমে আমরা সিলেবাস নিয়ে কথা বলি। তোমরা জানো যে বাংলাদেশ বিষয়াবলীর উপরে হচ্ছে বিসিএস স্পেশালে 20 নম্বর, আর একটা জেনারেল বিসিএস এ থাকে 30 নম্বর। সেই 20 নম্বরের মধ্যে ইতিহাস টপিকের উপর হচ্ছে 4 নম্বর। এখন আমরা একটু দেখি ইতিহাস টপিকটা পিএসসির কেমন প্রিয়। হ্যাঁ, ইতিহাস টপিকে যেখানে 30 নম্বরের সিলেবাস, সেখানে নম্বর হচ্ছে 6, আর স্পেশালে নম্বর হচ্ছে 4। আমরা দেখি পিএসসি কতটুকু ফলো করে। 36তম বিসিএস এ ইতিহাস অংশ থেকে, কারণ প্রাচীন যুগ থেকে একদম বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত, বা এখন যদি ধরি রিসেন্ট টাইম পর্যন্ত, এইটুকু যদি ধরি ইতিহাস, 36 বিসিএস এ কোশ্চেন আসছে 13টা, 30টার মধ্যে 13টা কোশ্চেন আসছে, 37 আসছে 5টা, এখানে মোটামুটি ওরা সিলেবাস মেনটেন করছে। 38 আর 6টা, এটা সিলেবাস মোটামুটি মেনটেন করছে। 39 স্পেশাল, এখানে সিলেবাস মেনটেন করছে, 4টা কোশ্চেন আসছে। 40টার মধ্যে 7টা আসছে, এখানে 6 নম্বর ছিল সিলেবাসে, সুতরাং মোটামুটি মেনটেন করছে। 41টার মধ্যে ওরা অনেক বেশি কোশ্চেন দিছে, 12টা দিছে, মানে সিলেবাসে ডাবল দিছে। সিলেবাসে কোশ্চেন হলো 6টা, ওরা দিছে এখানের মধ্যে 12টা। 42 স্পেশালে ইতিহাস টপিকে সিলেবাসে ছিল 4 নম্বর মাত্র, দিছে কত? 8। সিলেবাসে ডাবল দিছে এখানে, মানে ওই এই টপিক যতটুকু নম্বর বরাদ্দ। 43 বিসিএস 6 নম্বর ঠিক ছিল, 44-এ আবার ডাবল দিতেছে। তার মানে এই টপিকের মধ্যে সিলেবাসে ছিল 6, দিছে 12। 45-এ মোটামুটি সিলেবাসের মধ্যে ছিল, 6 নম্বরে দিছে। 46-এ একটা বেশি দিছে, জাস্ট মোটামুটি সিলেবাসের মধ্যে ছিল বলা যায়। 48 স্পেশাল বিসিএস এ ইতিহাস টপিকে সিলেবাস ছিল 4 নম্বর, দিছে 7 নম্বর। তার মানে তোমরা বুঝছো যে পিএসসি পুরোপুরি সিলেবাসে যে মানদণ্ড দিছে এটা ফলো করে না। তাইলে কি করতে হয়? আমরা তোমাদের যেভাবে যেভাবে পড়াবো, পিএসসি প্রিভিয়াস যে প্রশ্নগুলো সেটা গবেষণা করে আমরা এখানে যেভাবে সাজাচ্ছি কন্টেন্টগুলো, এটা যদি তুমি ফলো করো তাহলে তোমার 100% কাভার হয়ে যাবে। ওকে, তো স্পেশাল সিলেবাসে পিএসসি বলছে তারা হচ্ছে 1757 থেকে আধুনিক যুগ পর্যন্ত, বর্তমানকাল পর্যন্ত। তো দেখি তো মাত্র কয়দিন আগে, এই কয়দিন আগে একটা স্পেশাল নিছে। এখানে তারা কি করছে আমরা একটু দেখি। দেখো এখানে কোন ইউরোপীয় ভারত আসে জলপথ আবিষ্কার করেন? তাহলে এটা ইউরোপীয়দের ভারতবর্ষে আগমন, তো 1757 আগের কোশ্চেন এটা। প্রাচীনতম জনপদ, এটা কিন্তু 1757 আগের কোশ্চেন। হ্যাঁ, তো এটা তো এখন তোমাদের আমরা বলতেছি যে সাউন্ড ক্লিয়ার না রিপিট করে। আচ্ছা, ফাতেমা তো জোরের প্রবলেম নাকি সবারই প্রবলেম হচ্ছে? সাউন্ড ঠিক আছে? ওকে, আচ্ছা সাউন্ড ঠিক আছে। তো ফাতেমা তো জোরে, তুমি সেক্ষেত্রে একটা কাজ করতে পারো, তুমি হেডফোন ইউজ করতে পারো, অথবা তুমি নাকি তুমি জুম মিট দুটোতে মনে জয়েন করে ফেলছো।
সম্ভবত তুমি জুম এবং মিট দুটো জয়েন করে ফেলছো, তুমি মিটটা একটু ক্লোজ করে দাও। আমার ধারণা তুমি জুম এবং মিট দুটো জয়েন করে ফেলছো, ওই তুমি মিটটা ক্লোজ করে দাও, তাহলে ডাবল সাউন্ড আর আসবে না, হ্যাঁ। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, এটা আমরা 48 স্পেশাল বিসিএস গবেষণা করি এখন বলতেছি যে তা না। 48 হওয়ার আগে আমরা আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু ওই প্রাচীন যুগটা পড়াই দিছি। কেন পড়াইছি? আমরা জানি পিএসসি এই ধরনের কোনো একটা কাজ করতে পারে, এই ধরনের কাজ করার পিএসসির অতীত ইতিহাস আছে। সুতরাং এখানে তোমরা এটা বলবো না যে ভাই প্রাচীন যুগের এগুলো কেন পড়াচ্ছেন, এগুলো তো কি সিলেবাসের মধ্যে আছে, না থাকলেও তোমাকে কিছুটা পড়তে হবে। তো আমরা এখন খুব সংক্ষেপে প্রাচীন যুগ থেকে 1757 সাল পর্যন্ত, মানে পলাশী যুদ্ধ পর্যন্ত পড়বো খুবই সংক্ষেপে। এটা সিলেবাসের মধ্যে নাই, তারপর আমাদেরকে পড়তে হবে। তুমি এটাকে নাইস টু নো হিসেবে দেখতে পারো। আর আজকে 200 টাকা আয় করতে পারবা, যেহেতু সিলেবাসে বাইরের টপিক পড়তেছি, 200 টাকা আয় করার সুযোগ আছে তোমার, ওই কারণে তুমি এখানের মধ্যে পড়তে পারবা। আর আমাদের ইতিহাস ক্লাসগুলো কোনোভাবে জ্ঞান অর্জনের কোনো ক্লাস না। তুমি যদি মনে করো তুমি ইতিহাসের উপর অনেক জ্ঞান অর্জন করতে পারবে, তাহলে আমার ক্লাস তুমি জ্ঞান অর্জন করতে পারবে না। হ্যাঁ, রেগুলার বিসিএস কোনো ক্লাস করলে তুমি হয়তো জ্ঞান অর্জন করতে পারো। আমাদের 45, 46, 47 অনেক ক্লাস এখন ইউটিউবে পাওয়া যায়, সেখান থেকে তুমি জ্ঞান অর্জন করতে পারবে। কি স্পেশালি কোনো ক্লাসে কোনো জ্ঞান অর্জন হবে না, এখানের মধ্যে ধর তক্তা মারপের এক টাইপের। পরীক্ষা কি কি আসবে শুধু ওগুলোই পড়াবো, এখানে কোনো এডিশনাল কোনো ইতিহাস এই ধরনের কোনো কিছু পড়ানো হবে না। সুতরাং কেউ যদি জ্ঞানী হওয়ার উদ্দেশ্য নিয়ে আসো ক্লাসে, তাহলে তোমার উদ্দেশ্য সফল হবে না, তুমি জ্ঞানী হতে পারবে না, তো পরীক্ষা পাস করতে পারবা। আসলে এই যে আমরা সবসময় বলি যে 1000 বছরের তোমার ইতিহাস, হ্যাঁ, তাহলে এই কথাগুলো কেন বলি যে বাঙালি জাতি তাহলে কোত্থেকে আসে? নিশ্চয়ই 1000 বছরের ইতিহাস আছে, যে বাঙালি জাতি একদিনে নিশ্চয় আসে নাই। তো কি আসছে বাঙালি জাতি, আমরা একটু দেখি চলো। সমগ্র বাঙালি জাতির জাতিকে মোটা দাগে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যে এখানে আর্যরা আসার আগের অবস্থা, আর্যরা আসার পরের অবস্থা। হ্যাঁ, আর্যরা আসার আগে যারা ছিল তাদেরকে বলা হয় প্রাক আর্য বা আর্য পূর্ব জনগোষ্ঠী, বা আর্যরা ওদেরকে অনার্য নাম দিছে। হ্যাঁ, আর আর্যরা চলে আসলো, তখন আমরা আর্য নরগোষ্ঠী পেয়ে গেলাম। তো আর্যরা আসার আগের কি অবস্থা দেখি তো। আর্যরা আসার আগে এই প্রাক আর্য জনগোষ্ঠী আবার ওরা চারটা ভাগে ভাগ। আচ্ছা, এখানে একটু আমার ছবি মনে দেখা যাচ্ছে না, একটু আমি স্ক্রিনটা আপনি শেয়ার করি, কারণ তোমাদের ছবি লোড হচ্ছে না। একটু টাইম দাও, আমাদের ছবির ভিজিবিলিটি কোনো একটা ইস্যু হচ্ছে। আচ্ছা, আমাকে 2 মিনিট একটু টাইম দাও, আমি একটু তোমাদের একটু থাকো তোমরা, আমি আবার জয়েন করতে তোমাদের সাথে।
ওকে, ওকে, ওকে। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে আমাকে? শুনতে পাচ্ছ? সরি একটু, তোমাদের আমি আরেকটা ভার্সনতে প্রেজেন্ট করবো ছবিগুলো হচ্ছে যে আমাকে পরে একটু চেক করতে হবে ছবিগুলো কেন আসতেছিল না। আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে না? ওকে। আচ্ছা, একটু বলে নিই এখানের মধ্যে তোমাদের জন্য আমি স্লাইডগুলো একটু ছোট করছিলাম, যেহেতু আগে স্লাইডগুলো ডাক্তারদের জন্য বানানো, তো ডাক্তাররা তো একটু বেশি পড়তে পারে, তো ওদের জন্য একটু বড় ছিল। তো আমি তোমাদের যখন ক্লাস শেষে যখন স্লাইড দিব তখন সেখানের মধ্যে আমি অতিরিক্ত স্লাইডগুলো ডিলিট করে দিব, ওকে? কিন্তু মেন ক্লাস আমি যা যেটুকু পড়াবো ওইটুকুই তোমার পরীক্ষায় লাগবে, হ্যাঁ, এর বাইরে কোনো কিছু পড়া লাগবে না। শোনা যাচ্ছে না? আহ অন্য শুনতে পাচ্ছ অন্যরা? শুনতে পাচ্ছ? ওকে, ওকে, ঠিক আছে, ওকে। তাহলে দেখো যে আর্যরা আসার আগে এখানে আমরা কি কি নরগোষ্ঠী ছিল একটু দেখে আসি। তাহলে আর্যরা আসার আগে এখানে 4 ধরনের জনগোষ্ঠী ছিল, হ্যাঁ। নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভুরচিনীয়। তো এখানে প্রত্যেক জাতিগোষ্ঠী সম্পর্কে আমরা ডিটেলস পড়বো না। প্রত্যেক জাতিগোষ্ঠী সম্পর্কে তোমার যেটুকু পরীক্ষার জন্য লাগবে, যে লাইনটা লাগবে সেটা আমি এখন ক্লাসের মধ্যে বলে দিব তোমাকে। আর তোমাদের স্লাইডগুলো দেওয়ার সময় অতিরিক্ত তথ্যগুলো আমরা ডিলিট করে দিব, যেটুকু আমি পড়াচ্ছি ক্লাসে শুধু ওইটুকুই রাখবো, ওকে? তো আসুন নেগ্রিটো। দেখো যে নেগ্রিটো নামের মধ্যে দেখো, নেগ্রিটো মানে কি একটু আমরা নিগ্রো বলতে আমরা কি বুঝি? যারা দেখতে একটু ব্ল্যাক, তাই না? তো নিগ্রোটা দেখতে আসলে ব্ল্যাক। ওরা হচ্ছে এই ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠীর নাম। দেখো যে আফ্রিকাতে গেলে দেখবে সেখানে সবাই একটু ব্ল্যাক, হ্যাঁ। ইউরোপে গেলে সেখানে সবাই একটু সাদা। কিন্তু বাঙালি ব্ল্যাকও না, আবার সে সাদাও না, হ্যাঁ। সে নিগ্রো না, আবার সে শ্বেতাঙ্গও না। বাঙালিকে এখানের মধ্যে মিক্সচার। এই মিক্সটা কেন হইলো? দেখো তাহলে প্রথমে এখানে যারা ছিল একদম আদি জনগোষ্ঠী, এরা সবাই দেখতে ব্ল্যাক মোটামুটি। তাহলে এই নেগ্রোটা হচ্ছে এরা এই ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠীর নাম। হুম? ওদের আদি নিবেশ এখানে লাগবে না, তোমার এই ল্যান্ডটা লাগবে। যে এই ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠীর নাম কি? উত্তর হচ্ছে নেগ্রিটো। হ্যাঁ। এখনো নেগ্রিটোদের কিছু বংশধরদের আমরা দেখতে পাই, যেমন ভিল, সাঁওতাল, হাঁড়ি, মুন্ডা। ওরা হচ্ছে ওই নেগ্রিটোদের বংশধর। এখন দেখো নেগ্রিটোদের অবদান কি কি। নেগ্রিটোরা তখন এখানের মধ্যে খুবই প্রিমিটিভ একটা জীবন ব্যবস্থা ছিল ওদের, হ্যাঁ। ওরা নর্মালি ওদের মতো হচ্ছে যে এই যে ওরা বন জঙ্গলে থাকতো। তারপরে তোমার হচ্ছে যে তারা কৃষিকাজ জানতো না সেভাবে। তারা বাগান থেকে তোমার ফলমূল খাইতো এরকম। তাইলে এরা যে কৃষিকাজটা যে শিখলো, তাহলে এটা আসছে কোথায়? নিশ্চয়ই অন্য কেউ নিয়ে আসবে। এখন আমরা চলে আসবো আমাদের সেকেন্ড যে গোষ্ঠী, তার নাম হচ্ছে অস্ট্রিক। তাহলে দেখুন এগুলো এরা খুবই প্রিমিটিভ জীবনযাপন করতো, বন জঙ্গলে থাকতো, ফলমূল খাইতো, শিকার করতো। এখন আমরা একটু উন্নততর জীবন ব্যবস্থা যাব। ওদের নাম হচ্ছে অস্ট্রিক। এই অস্ট্রিকরা তারা ইন্দো চীন থেকে বাংলা আসলো এবং বাংলার যে নেগ্রিটো ছিল ওদেরকে পরাজিত করলো। তাহলে নেগ্রিটো শেষ। পুরোপুরি শেষ না অবশ্য, কারণ একটা জাতিগোষ্ঠী যখন আসে তখন পরেরটাকে যখন হচ্ছে যে পুরোপুরি এনগালফ করে তখন এদের মধ্যে কিছুটা সংক্রায়নও হয়। এই অস্ট্রিকরা হচ্ছে গ্রামীণ সভ্যতার স্রষ্টা, হ্যাঁ। এরা প্রথম কৃষিকাজ শুরু করে।
তাহলে দেখো নেগ্রিডোরা ওরা কোনো কৃষিকাজ জানতো না, ওরা বন জঙ্গলে থাকতো, কিন্তু অস্ট্রিকরা আসা এখানে কৃষিকাজটা শুরু করলো। এখন তুমি নর্মালি চিন্তা করো যে বাঙালি তো একটা কৃষি প্রধান একটা জাতি, তাহলে এই অস্ট্রিক গোষ্ঠী থেকেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়। এই অস্ট্রিকদেরকে নিষাদ জাতিগোষ্ঠী নামে ডাকা হয়। নিষাদ কে বলছে? অন্যরা ওদেরকে নিষাদ বলছে। নিষাদ মানে হচ্ছে চন্ডাল, বেদ বা জেলে। হ্যাঁ, আমরা যেরকম নর্মালি কথা কথা বলি না, তুই একটা জাইল্লা, জাইল্লা মানে আমরা জেলে, আমরা অনেক সময় খুবই তোমার নিম্ন শ্রেণীর কাউকে বোঝাতে ব্যবহার করি, যদিও এটা আসলে হওয়া উচিত না, কোনো প্রফেশন কোনো নিম্ন শ্রেণী উচ্চ শ্রেণী হতে পারে না। কিন্তু এরপরও আমরা কমনলি হচ্ছে যে কাউকে যদি কোনো তোমার নিম্নরুচির বুঝাতে আমরা বলি তুই একটা জাইল্লা, মানে তুই একটা জেলে। হ্যাঁ, তো এখন অন্য জাতিগোষ্ঠীরা এসে এতে বলছে এরা হচ্ছে নিষাদ। এখান থেকে আমাদের কোন লাইনটা লাগবে? আমাদের লাগবে যে বাংলার গ্রামীণ সভ্যতার স্রষ্টা কারা? উত্তর অস্ট্রিক। প্রথম কৃষিকাজ শুরু করে কারা? উত্তর অস্ট্রিক। আর অস্ট্রিক জাতিগোষ্ঠীর নামে এদের ভাষার নাম হচ্ছে অস্ট্রিক। তাহলে আমরা নেগ্রিডো বললাম, অস্ট্রিক বললাম। হ্যাঁ, এখন আসো দ্রাবিড়। হ্যাঁ, দ্রাবিড় থেকে তোমার শুধু এক লাইন পড়তে হবে। আচ্ছা, তোমরা অনেকে বলতেছো তুমি নোট করবা, তুমি এখন তোমার পরীক্ষা হচ্ছে তোমার 2 মাস পরে, তুমি কিসের নোট করবা? তোমার নোট করার টাইম আছে? তো এখানে স্লাইডের মধ্যে যা লিখছি আমি, তোমাদের একটা লেকচার বুক দেওয়া হয়েছে, তোমাদের একটা লেকচার বুক দেওয়া হয়েছে। সেই লেকচার বুকের মধ্যে এই লাইন সবগুলোই আছে। তুমি তো লেকচার বুক পড়বা, তোমাকে এখন কি নোট করার টাইম আছে? তুমি একটা লেকচার নোট করতে তোমার কতক্ষণ লাগবে? তুমি নোট করে তোমার পোষাবে? কিভাবে তুমি নোট করবে? এখন 2 মাসের মধ্যে তোমাকে কতগুলো সাবজেক্ট পড়তে হবে, তুমি নোট করার কোনো টাইম নাই। তুমি লেকচার বুক থেকে এই টপিকগুলো এখানের মধ্যে হুবহু লেখা আছে এখানে। তাহলে তুমি এখানে আলাদা করে তোমার হচ্ছে নোট করার কিছু নাই। ওকে, তুমি কালকে সকালবেলা যখন রেকর্ডটা যখন দেখবা, তখন রেকর্ডটা দেখার সময় তুমি হচ্ছে তোমার লেকচার বুকের সাথে মিলাই মিলাই নিবা। তোমার লেকচার বুকের মধ্যে তুমি নিজে দাগাবা যে কোন কোন লাইন আমি বলছি, সেই লাইনটা তোমার লেকচার বুকের মধ্যে তুমি দাগাবা। হ্যাঁ, ওইটা তুমি সকালবেলা কালকে এটা পেয়ে যাবে, এটা রেকর্ড। সেখানে তোমার কাজ হলো লেকচার বুকটা দেখায় দেখায় কোন কোন লাইন পড়াইছে, যেগুলো দেখায় দেখায় সেগুলো পড়ে ফেলা। হাজির বলছো যারা বই নেয়নি তারা কি করবে? এখন তুমি আমাকে বলো তারা কি করবে। তাহলে তারা বসে বসে নোট করবে, এক লেকচার নোট করতে 8 ঘন্টা লাগবে। তো তারা লেকচার বুক নেন, আমি কি করতাম? ধর একজন বললো ভাই ও ল্যাংটা, ও কি করবে? ও জামা পরবে, ও ল্যাংটা জুতো জামা পরবে। ধর একজন বললো ভাই ও খিদে লাগছে, কি করবে? খাবে, খিদে লাগছে খাবে সে। যার লেকচার বুক নাই সে লেকচার বুক নিবে। সিলি কোশ্চেন দরকার কি? লেকচার বুক নাই যে সে নিবে। ক্লাসে মনোযোগ দেবে। কারণ হচ্ছে ক্লাসে মনোযোগ দিলে আমি তোমাকে 200 টাকা পুরস্কার দিব, পরিষ্কার। তুমি যদি মনোযোগ না দাও, তুমি 200 টাকা পাবা না তুমি। তাহলে দেখো, তুমি ক্লাসে মনোযোগ দিয়ে 200 টাকা আয় করে নিতে পারো। আর যদি তোমরা আজকে ক্লাসে মনোযোগ দাও, কালকে ক্লাসে আমি 200 টাকা দিব। আর যদি দেখে আজকে ক্লাসে মনোযোগ দিচ্ছ না, শুধু বেহুদা কথা বলো, আমি কোনো তো টাকা ঢুকাত দিব না। তো তুমি যদি 5টা ক্লাস করো, তুমি 1000 টাকা পেয়ে যাবা। তাহলে চিন্তা করো তুমি কত লাভ হবে তোমার, শুধু মনোযোগ দিয়ে ক্লাস করো। হ্যাঁ, বেহুদা কথা বাদ দাও। দ্রাবিড় থেকে তুমি 2টা লাইন পড়বা। একটা হচ্ছে এই দ্রাবিড়রা সিন্ধু সভ্যতা সৃষ্টি করে, এই এক লাইন। আর দ্রাবিড়রা সৃষ্টি করে নগর সভ্যতা। তাহলে দেখো, আমাদের যারা ছিল অস্ট্রিক, এরা সৃষ্টি করছে গ্রামীণ সভ্যতা। আর দ্রাবিড়রা সৃষ্টি করলো নগর সভ্যতা। তাহলে একজন থেকে আমরা গ্রাম পেয়ে গেলাম, একজন থেকে আমরা নগর পেয়ে গেলাম। কৃষিকাজ থেকে পাইছি, ও গ্রামীণ সভ্যতা যারা, ওদের থেকে আমরা কৃষি পাইছি। অস্ট্রিক থেকে আমরা কৃষি পাইছি। আমি আবার সামারি করে দিব। আসো ভুট চীনে বা মঙ্গোলীয়। এর হচ্ছে বাংলাদেশে যে আদিবাসীরা বাস করে, উপজাতিরা বাস করে, গারো, ত্রিপুরা, চাকমা, কোচ, এদের পূর্বপুরুষ। এরা হচ্ছে ভুটচিনীয় বা মঙ্গোলীয়। ওরা মূলত ইন্দোচীন বা তিব্বত অঞ্চল থেকে আসছে। তাহলে দেখো, এই 4টা জনগোষ্ঠী থেকে আমি কয়টা লাইন বলি মাথার মধ্যে ঢুকাও। নেগ্রিটো এই ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠীর নাম, এক লাইন। অস্ট্রিক হচ্ছে গ্রামীণ সভ্যতার স্রষ্টা, এরা নিষাদ জনগোষ্ঠীর নামে অভিহিত। এই অস্ট্রিকদের থেকেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়। যে কথাগুলো বলবো, এই কথাগুলো পরীক্ষার মধ্যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মুখ থেকে যদি স্যাপ বাইর করি, তুমি লিখবা আরিফিন ভাই এখানে মুখ থেকে স্যাপ বাইর করছে, তাহলে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে তুমি পরীক্ষা পাস করবা। হ্যাঁ, বেহুদা ক্লাসের মধ্যে সাইড টক করলে পাস করো না, হাতগুলো পকেটে ঢুকে ফেলো। কোন কোন জায়গায় কি বলি এটা কানের মধ্যে ঢুকাও। হ্যাঁ, কান খাড়া করো। দ্রাবিড় থেকে 2 লাইন। একটা এরা সিন্ধু সভ্যতা সৃষ্টি করে, আর দ্রাবিড়দের মেনামতন হচ্ছে নগর সভ্যতা। আর ভোট চিনিও কি, এক লাইন বলবা। এরা হচ্ছে বাংলাদেশে আদিবাসী যারা আছে তাদের পূর্বপুরুষ। তাহলে 4টা জাতিগোষ্ঠী আমরা পড়ে ফেললাম। তো এই 4টা জাতিগোষ্ঠীর যে মিক্সচারে আমরা বর্তমান বাঙালি, আমরা হচ্ছে যে শঙ্কর জাতি। এর সাথে এখন আর্যরা মিশবে। এরা ছিল আর্যরা আসার আগে, এই 4টা হচ্ছে কি আর্যরা আসার আগে। তো চলো আমরা একটু আর্যদের নিয়ে আসি। দেখো, আমরা এতক্ষণ যাদেরকে পড়লাম, এরা কিন্তু কেউ দেখতে তোমার অতটা ফর্সাও না, অতটা লম্বাও না। হ্যাঁ, আমরা এখন একটা জাতিগোষ্ঠী আনবো তোমার, ও যে ইউরাল পর্বতমালার ওদিক থেকে।
এরা যথেষ্ট লম্বা, নাক খাড়া, হ্যাঁ, দেখতে ফর্সা এরকম যোদ্ধা টাইপের। তাহলে এখন আর্যরা আসবে ইউরোপের ইউরাল পর্বতের একদম দক্ষিণে তৃণভূমি এলাকা থেকে, মানে মধ্য এশিয়া থেকে আসছে, মধ্য এশিয়া ইরান ওই অঞ্চল থেকে এরা আসছে। এই যে আর্য, এদের ধর্ম হলো সনাতন ধর্ম, আর ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। তাহলে তুমি বলবা যে ভাই এখানে আগে যারা ছিল আর্যরা আসার আগে এরা কি পালন করতো? ওরা কেউ ছিল প্রকৃতি পূজারী, কেউ ছিল তখন নানান প্রাচীন ধর্ম পালন করতো। তা আর্যরা এখন সনাতন ধর্ম নিয়ে আসলো এবং ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এদের ভাষা ছিল ল্যাটিন, হিব্রু, জার্মান। সো এদের বিভিন্ন পার্টসের ভাষা। তাহলে আমাদের এই যে পূর্বে যারা ছিল আর্যরা আসার আগে, এরা কিন্তু আর্যদের মতো এত উন্নত ছিল না। আর্যরা এসে আগের জাতিগোষ্ঠীদের তারা হচ্ছে দখল করে নিল। কি হয়ে গেল এখন মোটামুটি আমাদের, তাহলে আগের চারটা জাতিগোষ্ঠী তাদের সাথে আমাদের মিক্স হলো আর্য। এই যে আর্য এবং আর্য পূর্ব জাতিগোষ্ঠী এই সবার মিক্সচারে, কম্বিনেশনে আমরা হয়ে গেলাম একটা সংকর জাতি। তাহলে এইটুকু হচ্ছে তোমার প্রাচীন জাতিগোষ্ঠী নিয়ে, তুমি এইটুকুই পড়তে হবে, এর বেশি পরীক্ষা তোমার পড়া লাগবে না। আর যথারীতি আজকের ক্লাসটা কোনোভাবে জ্ঞান অর্জনের ক্লাস না, কারণ তুমি এখানে জ্ঞান অর্জন করতে পারবে না। ইতিহাস অনেক বড় টপিক। তুমি যে পরীক্ষা পাশ করার জন্য যা যা লাগবে আমি তোমাকে তাই পড়াবো। তো চলো আমরা একটু সংক্ষেপে প্রাচীন জনপদটা একটু দেখে আসি। জনপদ পড়ার আগে মাথার মধ্যে একটু ম্যাপটা ঢুকাও। দেখো তো এখানের মধ্যে আগে আমরা এখানের মধ্যে কোন এলাকাটা আমরা লোকেট করি? আমরা আগে বঙ্গটা দেখি, চলো বঙ্গ দেখি কি মনে হয় এখানের মধ্যে। ঢাকা আছে, এদিকে বরিশাল আছে, হ্যাঁ এদিকে গোপালগঞ্জ আছে, ফরিদপুর আছে, হ্যাঁ খুলনা অঞ্চল আছে এদিক দিয়ে। তাহলে বঙ্গ ম্যাপ থেকে তুমি জাস্ট গেস করো যে কোন কোন এলাকা পড়ছে। একটু সমতলের দিকে যাই, কি আছে এখানের মধ্যে? এখানে আছে নোয়াখালী এবং কুমিল্লা। নোয়াখালী এবং কুমিল্লা এই সমতট, হ্যাঁ। আমরা একটু ডানে যাই, হরিকালে দেখো তো, হরিকাল এদিক দিক, এটা কি সিলেট? আর এটা কি? এটা চিটাগাং। তাহলে ম্যাপের মধ্যে দেখে যাচ্ছি আমরা যে এখানে এটা হরিকাল, এটা হচ্ছে আমাদের হরিকালের মধ্যে এদিকে সিলেট, এদিকে চট্টগ্রাম। এবার আমরা দেখি একটু পুন্ড্র এলাকাটা দেখি। পুন্ড্র এলাকাটা কি মনে হয় এখানের মধ্যে? এটা কোন এলাকাটা পড়ছে এর মধ্যে? বগুড়ার আশেপাশে এলাকা, তাই না? ওকে। বরেন্দ্র, তার মানে এটা উত্তরের দিকে পড়ছে। আচ্ছা, রারো এলাকাটা এটা কোনটা? দেখো তো, আমরা যদি এখানের মধ্যে যদি দেখি যে আমাদের এই যে গঙ্গা নদী এদিক দিয়ে চলে গেছে, তখন বাংলাদেশের পদ্ম হয়ে গেছে, এদিকে চলে গেছে। আর গঙ্গার আরেকটা ব্রাঞ্চ এখান দিয়ে কি হয়েছে, তাহলে একটা পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকে গেছে। আরেকটা ব্রাঞ্চ এমনি ভাগীরথী নদী হয়ে প্রবাহিত হয়েছে, এটা হলো ভাগীরথী নদী। তাহলে গঙ্গা কি হয়েছে, গঙ্গা বাংলাদেশে ঢুকে নাম হয়ে গেছে কি পদ্মা। আরেকটা ব্রাঞ্চ কি হয়েছে, ভাগীরথী নামে এই যে কিন্তু প্রবাহিত হয়েছে। তাহলে দেখো তো রারো অঞ্চলটা কোন জায়গায় পড়ছে? এই যে খুলনা অঞ্চল থেকে পশ্চিমে আমরা যদি ম্যাপ যদি করি, নিচটা হলো সাউথ, উপরটা নর্থ, হ্যাঁ। আর এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট। তাহলে পশ্চিমবঙ্গ পড়ছে, তাই না? রারোড হলো মূলত পশ্চিমবঙ্গ। ওকে। গৌড়টা কোন দিকে পড়ছে? গৌড়টা হচ্ছে এইদিকে চাঁপাইনবাবগঞ্জ। তাহলে চাঁপাইনবাবগঞ্জ অপোজিটে পড়ছে কি গৌড়। তার প্রথম মাথার মধ্যে আগে একটু মুখস্থ না, আগে একটু মাথার মধ্যে ঢুকাবা যে কোন কোন এলাকার মধ্যে কি কি পড়ছে, একটু কল্পনার মধ্যে তুমি সাজাবা। তাহলে কল্পনা করা শেষ, এবার চলো আমরা একটু ছোট ছোট করি, একটু একটু করে পড়ি। বঙ্গ হচ্ছে আয়তন বৃহত্তম ও স্বাধীন জনপদ। তাহলে কোন কোন এলাকা পড়ছে এখানের মধ্যে? বৃহত্তর ঢাকা পড়ছে এখানের মধ্যে। যদিও আমার ম্যাপের মধ্যে এখানের মধ্যে পুরোটা ময়মনসিংহ কভার করে নাই, তাহলে ঢাকা পড়ছে, ময়মনসিংহ পড়ছে, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী। তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের বঙ্গ, আয়তন বৃহত্তম ও স্বাধীন জনপদ। এখন বঙ্গের রাজধানী যদি আসে তোমার পরীক্ষায়, বঙ্গের রাজধানী তুমি আনসার করবা বিক্রমপুর। যদিও আমাদের এখানে স্লাইডের মধ্যে আমরা ভাগ ভাগ করে রাখছি, তোমার ভাগ ভাগ করে লাগবে না, যেহেতু এটা সিলেবাসের বাইরের টপিক, তাহলে এত ডিটেলসে পড়া লাগবে না। তাহলে বঙ্গের রাজধানী তুমি পড়বা কি? বিক্রমপুর। আমি তোমার সাইড দেওয়ার সময় আমি এখানে বিক্রমপুরটা আপডেট করা আছে, ওই স্লাইডের মধ্যে ছবি নাই তো, তো সেই জন্য আমি হচ্ছে যে ওই স্লাইডটা না দিয়ে তোমাকে পুরাতন স্লাইডই পড়াচ্ছি, ডিটেলস স্লাইড পড়াচ্ছি। তাহলে বঙ্গের রাজধানী হচ্ছে বিক্রমপুর, হ্যাঁ, আমি স্লাইডের মধ্যে লিখে দিব। যার মধ্যে দাগা দেওয়ার জন্য দাগা দেওয়া লাগবে না, আমি স্লাইড দেওয়ার সময় তোমাকে অতটুকুই দিব যতটুকু আমি পড়াইছি। ক্লিয়ার? এখন আসো, বঙ্গের অন্তর্ভুক্ত একটা এলাকার নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। এই বরিশাল, পটুয়াখালী, এরা ছিল ওই চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত। এই জন্য বরিশালের পুরো নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। তাহলে এখানে তুমি বলবা যে চন্দ্রদ্বীপ এটা কোন কোন এলাকা? ওই যে বরিশাল পটুয়াখালী মেইনলি মনে রাখো। এই বরিশাল পুরো নাম হচ্ছে কি? চন্দ্রদ্বীপ। ক্লিয়ার? পরীক্ষা আসতে পারে যে বঙ্গ শব্দের উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়? ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক নামক গ্রন্থে প্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়, হ্যাঁ। এই লাইন। তাহলে এই যে বাংলাদেশের পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে যে বাস করা বঙ্গ নামের জাতি হতে
মূলত এই বঙ্গ নামের উদ্ভব হয়েছে বলে মনে করা হয়। তাহলে এই লাইন পড়লা। বাঙ্গাল শব্দটার প্রথম কোথায় পাওয়া যায়? সম্রাট আকবর, আমরা তাকে পড়বো সামনে। আকবরের সভাকবি, তার নাম ছিল ঐতিহাসিক আবুল ফজল। তার একটা বই আছে আইনি আকবরী। এখানে উনি প্রথম এই যে বাংলা শব্দ ব্যবহার করছে, বাংলার এত আল দেখে তিনি বাংলা শব্দটি ব্যবহার করে। তাহলে এই যে আমরা তাহলে বাংলার মধ্যে এখানে আমরা যেটা এই যে বঙ্গ যোগ আল যোগ, এটার মধ্যে এটা অনেক ব্যাখ্যা আছে আসলে কোত্থেকে আসছে এখানের মধ্যে বাংলা। তাহলে কে বলতেছে এখানে এই যে বঙ্গ যোগ আল এখান থেকে বাংলা শব্দটা আসছে, হ্যাঁ আরো অনেক ব্যাখ্যা আছে, আমরা সেই ব্যাখ্যা থেকে আমরা যাব না। তাহলে আমরা আইনে আকবরী গ্রন্থে বাংলা শব্দের একটা ব্যবহার দেখতে পাই। আবুল ফজল বলছিল যে বঙ্গ যোগ আল ওখান থেকে আসছে বাংলা। শামসুদ্দিন ইলিয়াস আমরা পড়বো, উনি বাংলা সবগুলো জনপদকে একত্র করে নাম দেন বাঙ্গালা। এই জন্য এই শামসুদ্দিন ইলিয়াসকে বলা হয় শাহী বাঙ্গালা। এই ইলিয়াসকে আমরা সামনে পড়বো। হ্যাঁ, এখন আসে আমরা একটা এলাকা পড়ি গৌড়। গৌড় থেকে পড়বো, গৌড়ের মধ্যে আমাদের কোন কোন এলাকা। তাহলে এই দিক দিয়ে দেখো তো এখানের মধ্যে এই যে বাংলাদেশ এখান থেকে এইখানে কোন এলাকা আছে এই দিক দিয়া? চাপাই। তাহলে চাপাই নবাবগঞ্জ তুমি যদি ধরো, চাপাই নবাবগঞ্জের ওই পারে যেগুলো যেগুলো আছে কি আছে এখানের মধ্যে, এখানে বর্ধমান আছে, মালদহ আছে, মুর্শিদাবাদ আছে। তার মানে মোটামুটি এখন এগুলো সবগুলো চাপাই নবাবগঞ্জ ছাড়া সবগুলো ভারতে পড়ছে। তাহলে মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, নদিয়া, চাঁপাইনবাবগঞ্জ এগুলো হচ্ছে গৌড়ের অন্তর্ভুক্ত। এটা দ্বিতীয় স্বাধীন রাজ্য। তাহলে এখানে পড়বা কি যে দ্বিতীয় স্বাধীন রাজ্য কোনটা? গৌড়। পরীক্ষা আসবে গৌড়ের স্বাধীন নরপতির নাম কি? উত্তর শশাঙ্ক। হ্যাঁ, এই গৌড়ের রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। তাহলে বঙ্গের রাজধানী আমরা পড়ে ফেলছি বিক্রমপুর, হ্যাঁ গৌড়ের রাজধানী পড়লাম আমরা কর্ণ সুবর্ণ। দেখ আমি কিন্তু এই তোমাকে পড়াই নাই যে গৌড়ের প্রথম ধারণা পাওয়া যায় পাণিনির গ্রন্থে। হ্যাঁ, তাহলে আমি যতটুকু পড়াইছি তুমি অতটুকুই পড়ো এখানে। আসো আমরা এখন চলে যাই পুন্ড্র। তাহলে পুন্ড্র লোকেশনে তুমি চিন্তা করো তো, কল্পনা করো এই পুন্ড্র কি কি থাকতে পারে এখানের মধ্যে। এখানের মধ্যে বগুড়া আছে, তাই না? এদিকে রাজশাহী আছে, হ্যাঁ এদিক দিয়ে আবার রংপুর দিনাজপুর আছে। তাহলে মূলত বগুড়া এবং তার আশেপাশে ডিস্ট্রিক্ট তুমি চিন্তা করো। পুন্ড্র থেকে তুমি পড়বা, এটা হচ্ছে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ এবং অত্যন্ত সমৃদ্ধ জনপদ। রাজধানী হচ্ছে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, যেটা কোথাও অবস্থিত? মহাস্থানগর, বগুড়াতে। তাহলে পুণ্য থেকে বললা এটা সবচেয়ে প্রাচীন জনপদ, রাজধানী হচ্ছে পুণ্যনগর বা পুণ্যবর্ধন, এবং এটা অত্যন্ত সমৃদ্ধ জনপদ ছিল। শেষ। পুণ্ড্রের মধ্যে কি কি অন্তর্ভুক্ত? বগুড়া এবং তার আশেপাশের জেলাগুলো, তাহলে বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর এগুলো। আসলে আরো অঞ্চল, তো এই যে দেখো আরো অঞ্চল, তাহলে আমরা দেখো এখানের মধ্যে এই দিক দিয়ে কি গেছে একটা নদী আমাদের, এই যে গঙ্গা এসে দিক দিয়ে পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকে গেছে, তাই না? ওকে, পাশে ঢুকে নামকরণ করলো পদ্মা। আরেকটা ব্রাঞ্চ গুলো এইভাবে প্রবাহিত হচ্ছে ভাগীরথী নামে। তার আরো আমরা বলতে পারি এটা ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত, যেটা বর্তমানে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। এই রাঢ় অঞ্চলের রাজধানীর নাম হচ্ছে কটিবর্ষ। তাহলে কি কি বললাম? রাঢ় অঞ্চল অবস্থান কোথায়? বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। এক লাইন বললাম, ভাগীরথীর পশ্চিম পারে অবস্থিত, রাজধানীর নাম হচ্ছে কটিবর্ষ। এবার আসো আমরা চলে আসলাম সমতটে। তো সমতটের মধ্যে কি? সমতটের মধ্যে হচ্ছে নোয়াখালী এবং কুমিল্লা, যারা এখন মোটামুটি বিভাগ পাওয়ার লড়াইয়ে দুজন চেষ্টা করতেছে নতুন করে বিভাগ পাওয়ার জন্য। তো এই সমতট হচ্ছে মূলত আমাদের। তাহলে পরীক্ষা আসতে পারে যে কুমিল্লা এবং নোয়াখালী কোন অঞ্চল অন্তর্ভুক্ত ছিল? উত্তর সমতট। আর আসতে পারে এরকম যে সমতটের অন্তর্ভুক্ত নিচের কোনটি? কুমিল্লা এবং নোয়াখালী। তাহলে দেখো কুমিল্লা, এই যে কুমিল্লার ম্যাপ, কুমিল্লা উল্টা পাশে কি এদিক দিয়ে কি ভারতের ভাগে কোনটা পড়ছে? ভারতের ভাগে পড়ছে মূলত ত্রিপুরা। তাহলে ত্রিপুরা সমতটের অন্তর্ভুক্ত। আর সমতটের রাজধানীর নাম হচ্ছে বড়কামতা, যেটা একটা নাম হচ্ছে রোহিতগিরি। তারপরে কি দূরে থাকতে পারে অপশনের মধ্যে? যে সমুদ্রের রাজধানীর নাম কি? বড় কামতা, রোহিতগিরি দূরে থাকতে পারে, তাহলে বড় কামতা, যার একটা নাম হচ্ছে রোহিতগিরি। আসো আমরা এখন চলে আসবো পার্বত্য এলাকায়। এদিক দিয়ে সিলেট আর এদিক দিয়ে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম। তো হরিকেলের মধ্যে পড়ছে মূলত পার্বত্য এলাকাগুলো। আর একটু আগে যে বললাম সমতট আর হরিকেল, এটা প্রথম ভ্রমণ করে হিউয়েন সাং সপ্তম শতকে। তা আমাদের হরিকেল শেষ। আসো বরেন্দ্র। বরেন্দ্রের দিকে যাই, দেখো বরেন্দ্র নিচে আলাদা স্বাধীন কিছু ছিল না, সে ছিল পুণ্ড্রের অন্তর্ভুক্ত। হ্যাঁ? তাহলে বরেন্দ্রের মধ্যে ম্যাপ দেখে তুমি চিন্তা করতে কি কি আছে এই দিক দিয়ে? রাজশাহী বিভাগ থেকে কিছু আছে এখানের মধ্যে,
বগুড়া থেকে কিছু আছে, রংপুর থেকে কিছু, দিনাজপুর থেকে কিছু। তাহলে মোটামুটি আমরা উত্তরবঙ্গের রাজশাহীর কিছু অংশ, বগুড়ার কিছু অংশ, রংপুর দিনাজপুরের কিছু অংশ, এটা হচ্ছে বরেন্দ্র অঞ্চল। এটা স্বাধীন কিছু ছিল না, এটা ছিল পুণ্ডের অন্তর্ভুক্ত। এটাকে সপ্তমাটি জনপদ বলা হয়। তাম্রলিপ্ত একটা এলাকা, স্বামী বড় কম, তোর ওইদিকে দুটো একসাথে থাকবে না, দুটো একসাথে থাকবে না। আসলে তাম্রলিপ্ত এখান থেকে এই এলাকাটার লোকেশন নিয়ে তোমার কিছুটা বিতর্ক ছিল, কিন্তু এখন এটা প্রুভেন। এটা হচ্ছে মেদিনীপুর জেলার তমলুক ছিল এটার প্রাণকেন্দ্র, মানে তাম্রলিপ্ত। তাম্রলিপ্ততে তুমি একটা লাইন পড়বা, সেটা হচ্ছে তাম্রলিপ্ত কি জিনিস। এটা গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এই যে ম্যাপের মধ্যে এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের, এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের তাম্রলিপ্ত। হ্যাঁ, কেউ কেউ এটাকে বিভিন্ন জায়গায় লোকেট করলো, আমরা হচ্ছে যে এই জায়গা ছিল তাম্রলিপ্ত। তাহলে এখান থেকে দুইটা লাইন পড়বো আমরা, একটা হচ্ছে মেদিনীপুর জেলার তমলুক ছিল এটার প্রাণকেন্দ্র, আর এটা ছিল একটা নৌবাণিজ্য কেন্দ্র। পরে কি কি প্রশ্ন আছে পরীক্ষা, তাম্রলিপ্ত কি? অনেকে বলে যে প্রাচীন শিলালিপি, হ্যাঁ, তারপরে প্রাচীন মুদ্রা, এরকম অপশনে থাকবে। এটা আসলে একটা নৌবাণিজ্যের কেন্দ্র। দুই লাইন জাস্ট। এখন আসো আমরা একটু ছোট করে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসটা একটু জেনে নিই। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস জানার জন্য আমরা শুরুতে পড়ব কিছু রাজবংশ। যথারীতি এখানে আমি যেটুকু তোমাকে পড়তে বলবো, তুমি শুধু ওটুকুই পড়বা। কারণ এক একটা রাজবংশ নিয়ে কয়েক ঘন্টা কথা বলা যাবে, কিন্তু আমরা দেখেন 10 মিনিটের মধ্যে আমরা রাজবংশ পড়ে ফেলবো, তাই না? একজন প্রশ্ন করছে যে তোমার, যে অনেক সময় দেখা গেছে পরীক্ষার মধ্যে কিছু প্রশ্নের মধ্যে ডাবল অপশন থাকে। ট্রু, ট্রু ডাবল অপশন থাকে, কিন্তু 198% ডাবল আনসার অপশন থাকে না। তাহলে দেখো, পরীক্ষা 200টা প্রশ্ন থাকে, এখন ধরলাম ডাবল অপশন আছে। যেমন এবার যে স্পেশাল বিসিএস হলো 48, এখানে ডাবল আনসার ছিল দু তিনটা প্রশ্নে। আর দু তিনটা না, চারটা প্রশ্ন ধরলাম ডাবল আনসার আছে, চারটা প্রশ্নে ডাবল আনসার আছে। তো বাকি 196টা ডাবল আনসার নাই। ওই 196টা দিয়ে তুমি পাস করে ফেলতে পারবা। এখন আসো, যারা ওভার থিঙ্কার, ওরা এই চারটা নিয়ে এত গবেষণা করবে, এখন থেকে তো গবেষণা শুরু হয়ে গেছে ডাবল আনসার থাকলে কি হবে। ডাবল আনসার থাকলে কিছু হবে না। যে পাস করার, সে 196টা দিয়ে পাস করবে, আর যে ফেল করার এই চারটা নিয়ে গবেষণা করতে করতে সে ফেল করে ফেলবে। বুঝতে পারছি? সেজন্য তোমরা দেখবা বড় কিছু নিয়ে চিন্তা করবা। তাহলে তো থাকতে পারে, এবারে স্পেশাল বিসিএস ছিল 48 স্পেশাল ছিল, পিএসসি কাজটা করে। তুমি মনে রাখবা যে এটা মাথার মধ্যে ঢুকালে কি হবে জানো, সবগুলো ডাবল আনসার মনে হবে। তুমি যেটাই তাকানো কেন ওটাকে ডাবল আনসার মনে হবে। যেটা দেখা ওটা ডাবল, ওটা মাথার মধ্যে ঢুকে মানে কিলবিল করে মনে হবে ডাবল আনসার। আর এটা মনে ডাবল আনসার, এটা মনে ডাবল আনসার, এই জন্য মাথা থেকে সরাই দাও। ভাববা দু তিনটা ডাবল আনসার থাকতে পারে, ওগুলোর জন্য পাস ফেল ডিপেন্ড করবে না। পাস ফেল বাকি 196-এর উপর নির্ভর করবে। ঠিক আছে? ওকে। তো রাজবংশের মধ্যে এটা আমরা মোটামুটি 10 থেকে 15 মিনিট বরাদ্দ এটার মধ্যে। তো 10-15 মিনিটের উত্তর আমরা পড়া যায়। যে লাইনগুলো বলবো শুধু ওই লাইনগুলো পড়বা। দেখো, এখানে প্রথম যে গোছানো যে সাম্রাজ্য সেটা হলো মৌর্য সাম্রাজ্য। এই মৌর্যর পরে আসছে এখানে গুপ্ত সাম্রাজ্য। গুপ্তদের পরে চরম মারপিট লেগে গেল। হ্যাঁ, এখানের মধ্যে বিপ্লবের পরে যেটা হয় যে সবাই এখানে চাঁদা তুলতেছে, যে যার ভাগ বাটোয়ারা বুঝে নেওয়ার জন্য মারপিট করতেছে, এলাকা দখল করতেছে। ওটাকে বলে মাৎসান্যয়। মাৎসান্য কন্ট্রোলে আসার জন্য লোক নিয়ে ইলেকশন করলে, ইলেকশন করে গোপালকে ক্ষমতা বসালো। ক্ষমতা বসায়া, ক্ষমতা বসলো পাল। পাল তারপর আসে সেন। অনেকে বলে ভাইয়া আমার সিকোয়েন্সটা মনে থাকে না, মুখস্থ থাকে না। মুখস্থ রাখার কোনো দরকার নাই তোমার। তুমি ক্লাসটা করো, তুমি যখন দিয়ে একবার রিভিশন হয়ে যাবে তখন তোমার এমনি মনে থাকবে। তো চলো, এই চারটা তুমি শুধু পড়বা। এরপরে আরো অনেকগুলো স্লাইড আছে, আমি তোমার দেওয়ার সময় কিছুটা ডিলিট করে দিব। এই চারটা জাস্ট মাথার মধ্যে রাখো, এই চারটুকু যথেষ্ট। তাহলে আমরা সিরিয়ালি দেখি কি কি বংশ আছে। আমি যেভাবে বলবো ওই স্টেপ অনুযায়ী পড়বা। প্রথম রাজবংশগুলো দেখো। তাহলে প্রথম হলো মৌর্য। মৌর্যদের পর হচ্ছে গুপ্ত। গুপ্তদের পর হচ্ছে পাল। পালের পর হচ্ছে সেন। সেনদের পরে মুসলিম শাসন শুরু হয়ে যাবে। ধর্ম দেখো এখানের মধ্যে, মৌর্যদের অশোকের পর থেকে হলো বৌদ্ধ। কারণ সম্রাট অশোক বৌদ্ধকে রাজধর্ম হিসেবে গ্রহণ করছে। তাহলে মৌর্যরা হচ্ছে বৌদ্ধ, পালরা হচ্ছে বৌদ্ধ, আর গুপ্ত এবং সেনরা হচ্ছে হিন্দু। তো ধর্ম শেষ। আসো রাজধানী। এই রাজধানীর মধ্যে দুটো জিনিস খেয়াল করবা। একটা হচ্ছে ওদের পুরো সাম্রাজ্যের রাজধানী। পুরো সাম্রাজ্য বলতে ভারতের যতটুকু অংশ ওরা শাসন করতো ওটা রাজধানী। আরটা হচ্ছে প্রাদেশিক রাজধানী, বা আমরা যদি বলি বাংলার রাজধানী কোনটা। এখানে যে রাজধানীটা লিখলাম এটা ওদের পুরো সাম্রাজ্যের রাজধানী। তাহলে দেখো, মৌর্য, গুপ্ত, পাল, তিনটা ক্ষেত্রে
সাম্রাজ্যের রাজধানী কিন্তু পাটলিপুত্র। আমরা আলাদা করে শুধু দেখবো সামনে যে প্রাদেশিক রাজধানী কোনটা কোনটা ছিল, ওটুকু বললে হয়ে যাবে। সেনদের সময় নদিয়া বা নবদ্বীপ, লক্ষণ সেন ওই নদিয়া থেকে পলায়া উনি বিক্রমপুরে আসছিল। হ্যাঁ, তাহলে তো মনে থাকবে এখানের মধ্যে ওই যে লক্ষণ সেনের ছেলে কেশব সেন ওরা কিছুদিন শাসন করছে। তাইলে বিক্রমপুর ওরা কিছুদিন রাজধানী ছিল ওদের, আর ছিল নদী, নদীর অপর নাম হচ্ছে নবদ্বীপ। হ্যাঁ, আবার ওদের তোমার লক্ষণাবতী বা লখনৌতি, লখনৌতি ওদের ছিল। লখনৌতির নাম হচ্ছে, লখনৌতি মূলত গৌড়। হ্যাঁ, লখনৌতি হচ্ছে মূলত গৌড়। হ্যাঁ, লক্ষণাবতী ছিল। এই জন্য পরীক্ষার প্রশ্ন আসলে অনেক সময়, কারণ একটা দীর্ঘ তোমার শাসনকাল যখন থাকে, রাজধানী তো সবসময় একই থাকে না, ওরা চেঞ্জ করে। তাহলে অনেকে এক্ষেত্রে কনফিউজ হয়ে যায় যে এখানের মধ্যে আমাদের সেন রাজধানী যদি আসে, তোমার রাজধানী তোমার যে কোনো একটা আসবে অপশনের মধ্যে, হয় নদিয়া থাকবে তোমার, অথবা লখনৌ থাকতে পারে তোমার। ওকে, বিক্রম খুব অল্প সময়ের জন্য ছিল। তাহলে আমরা প্রথম বংশ বললাম, ধর্ম বললাম, এবং আমরা রাজধানীগুলো বললাম। এবার আসলে প্রতিষ্ঠাতা। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। কোনো প্রথম দ্বিতীয় বলে কিছু নাই। তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, এখানে কোনো প্রথম দ্বিতীয় বলে কিছু নাই। হ্যাঁ, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে শ্রীগুপ্ত। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন। এখন দেখো, তুমি নর্মালি চিন্তা করবা যে প্রতিষ্ঠাতায় তো সাধারণত রাজা বা সম্রাট হওয়ার কথা, এটা সবসময় ট্রু না। হুম? যে প্রতিষ্ঠাতা সবসময় রাজা বা সম্রাট হবে, সে হয়তো আসছে একটা জায়গায়, সে তার বংশ প্রতিষ্ঠা করলো, কিন্তু সে হয়তো সম্রাট উপাধি ধারণ করে না বা অতটুকু জয় করতে পারে নাই। সেই জন্য সে রাজা বা সম্রাট বা শাসন ক্ষমতা সে হয়তো বুঝে পায় নাই। মৌর্যদের ক্ষেত্রে চন্দ্রগুপ্ত মৌর্য, সে হলো প্রথম রাজা বা প্রথম সম্রাট। গুপ্তদের ক্ষেত্রে শ্রীগুপ্ত প্রতিষ্ঠাতা হইলেও সে কিন্তু প্রথম রাজা বা সম্রাট না। প্রথম রাজা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। গোপালদের ক্ষেত্রে ঠিক আছে, গোপাল হচ্ছে ওদের প্রথম রাজা বা সম্রাট। সেনদের ক্ষেত্রে সামন্ত সেন আসছে কর্ণাটক থেকে আসছে, এসে তার নিজে সেন বংশ প্রতিষ্ঠা করছে, কিন্তু সে রাজা হইতে পারে নাই। তার প্রথম রাজা বা সম্রাটকে, প্রথম রাজা বা সম্রাট হচ্ছে তার ছেলে হেমন্ত সেন। ওকে, প্রতিষ্ঠাতা বললাম, প্রথম রাজা বা সম্রাট বললাম। এবার আসো, এখানে শ্রেষ্ঠ রাজা বা সম্রাটকে। তাহলে যে শ্রেষ্ঠ, সে নিশ্চয়ই অনেক বড় কিছু করছে, বা বড় কোনো এলাকা জয় করছে, বড় কোনো স্থাপনা বানাইছে। এই ধরনের কিছু একটা করার কারণেই সাধারণত তাকে আমরা ওই বংশের শ্রেষ্ঠ রাজা বা সম্রাট বলি। বা যারা মনে প্রজারা খুব ভালো অবস্থা ছিল, হ্যাঁ, এরকম যারা আছে। তো আমরা দেখি এখানের মধ্যে মৌর্যদের আমলে শ্রেষ্ঠ রাজা বা সম্রাট ছিল সম্রাট অশোক। গুপ্তদের সময়ে এই সমুদ্রগুপ্ত, আরেকটা জিনিস দেখবা যে বাংলা অঞ্চলটা ছিল সবসময় বিদ্রোহ প্রবণ, এটাকে কেউ সহজে কন্ট্রোল করতে পারতো না। সেই জন্য বেশিরভাগ সময় দেখবা যে বাংলা মোটামুটি যে জয় করছে, ও মোটামুটি ওই রাজবংশের শ্রেষ্ঠ। যেমন দেখো, মুঘলদের মধ্যে আকবর প্রথম বাংলা জয় করছে, এর আকবর হচ্ছে যে এখানে শ্রেষ্ঠ, মানে তুমি মিলাই নিতে পারো এরকম। বাংলা ছিল প্রচলন, বাংলা জয় করা খুবই কঠিন ছিল, এবং আমরা অনেক বিদ্রোহ দেখবো এরকম। গুপ্তদের ক্ষেত্রে সমুদ্রগুপ্ত বিশাল এলাকা জয় করে, সে বাংলা পুরোটা যদি সে করতে পারে নাই। তাইলে অশোকের ক্ষেত্রে সেম। অশোকের ক্ষেত্রে তোমার সে বাংলা জয় করে, সমুদ্রগুপ্ত বাংলা মোটামুটি একটু বাদে মোটা বাংলা বিশাল অংশ সে জয় করতে সক্ষম হয়। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো যে সম্রাটটা বাংলা জয় করে, তাদেরকে আমরা মোটামুটি শ্রেষ্ঠ আমরা রাজা বা সম্রাটের মর্যাদা দিব। জাহাঙ্গীরের আমলে পুরো বাংলা কন্ট্রোলে আসে, আকবর পুরো বাংলা কন্ট্রোল করতে পারে নাই, তখনও বিদ্রোহ কিন্তু অব্যাহত ছিল। হ্যাঁ, বিদ্রোহ অব্যাহত ছিল কিন্তু। Okay? তাহলে আমরা গুপ্তদের শ্রেষ্ঠ রাজা বা সম্রাট বললাম সমুদ্রগুপ্ত। পালদের শ্রেষ্ঠ রাজা বা সম্রাট হচ্ছে ধর্মপাল। ধর্মপালকে আমরা বিভিন্ন স্থাপত্যকর্মের পৃষ্ঠপোষকতা করতে দেখব। হ্যাঁ, সামনে আমরা আসতেছে। সেনদের শ্রেষ্ঠ রাজা বা সম্রাট হচ্ছে বিজয় সেন। সেম বিজয় সেনের কিছু আমরা কীর্তি দেখব। এখন আসো সর্বশেষ রাজা। তাহলে মৌর্যদের প্রথম সম্রাট বলি, প্রতিষ্ঠাতা বলি সেম চন্দ্রগুপ্ত মৌর্য। আর সর্বশেষ রাজা হলো বৃহদ্রথ। গুপ্তদের ক্ষেত্রে আসো, প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, প্রথম রাজা প্রথম চন্দ্রগুপ্ত। আর সর্বশেষ রাজা
এখানে আমরা লিখে রাখছি দ্বিতীয় জীবিতগুপ্ত অপশন বিষ্ণুগুপ্ত। পরীক্ষায় অপশানে তোমার দুটো থাকবে না, তাইলে অপশানের মধ্যে যদি তোমার থাকে দ্বিতীয় জীবিত গুপ্তটা দেখাবা, যদি থাকে বিষ্ণুগুপ্ত তো বিষ্ণুগুপ্ত দেখাবা। ওকে, পালদের ক্ষেত্রে আসো। সর্বশেষ রাজা। কোনো ডাবল প্রশ্ন করার দরকার নাই, তুমি যদি কোনো প্রশ্ন করো আমি আনসার যদি না দিই ভাববা যে প্রশ্ন আমি নিচ্ছি না আসলে। হ্যাঁ, তো ডাবল প্রশ্ন করার দরকার নেই। এখানের মধ্যে তুমি রাজধানী নিয়ে যেটা চিন্তা করতেছো, তুমি কালকে আবার রেকর্ড দেখবা, রেকর্ড দেখে তুমি আবার রাজধানী সেখানে দেখে নিও আবার। হ্যাঁ, দেখো পালদের ক্ষেত্রে সর্বশেষ রাজা, এখানে অ্যাকচুয়াল আনসার হলো মদন পাল। পরীক্ষা মদন পাল অপশনে নাও থাকতে পারে, উত্তর দিবে তখন তুমি রামপাল। হ্যাঁ, এরকম জিনিসটা কেন হচ্ছে দেখো, যে আমরা নর্মালি সেনদের ক্ষেত্রে আমরা লক্ষণ সেনের নাম জানি, সে পলায়া বিক্রমপুরে চলে আসছে। এরপরে তার ছেলে উল্লেখযোগ্য কোনো কীর্তি তার ছেলের নাই, সেই জন্য তার ছেলে কেশব সেনের নাম আমরা ওইভাবে আমরা বলিও না। কিন্তু কেশব সেনের কিন্তু রাজা ছিল, সে কিছুদিন শাসন করছে। এই জন্য সেনদের ক্ষেত্রে তোমার সর্বশেষ রাজা হচ্ছে মূলত কেশব সেন। যদি না থাকে তুমি লক্ষণ সেন দেখাবা। তাহলে গুপ্তদের ক্ষেত্রে উত্তর হলো দ্বিতীয় জীবিত গুপ্ত। যদি না থাকে তখন তুমি বিষ্ণুগুপ্ত দেখাবা। পালদের ক্ষেত্রে উত্তর হচ্ছে মদন পাল। যদি না থাকে অপশনে তখন তুমি রামপাল দেখাবা। সেনদের ক্ষেত্রে উত্তর হচ্ছে কেশব সেন। যদি কেশব সেন না থাকে অপশনে তখন তুমি লক্ষণ সেন দেখাবা। কেশব সেন থাকলে কেশব সেন দেখাবা। Okay? যেহেতু এরা খুব উল্লেখযোগ্য কিছু করতে পারে নাই, সেজন্য তোমার ইতিহাস সাধারণত যারা বিজয়ী, হ্যাঁ, ওদের মনে রাখে। অপশন যদি যদি দুটো থাকে এটা বললামই। তুমি যদি কেশব সেন যদি থাকে তাহলে ওইটা দেখাবা তুমি, তাহলে লক্ষণ সেনের দিকে তাকানোর দরকার নাই। কেশব সেন থাকলে তুমি কেশব সেন দেখাবা, যদি না থাকে তখন তুমি লক্ষণ সেন দেখাবা। এখানে তুমি দেখাবো মদন পাল, মদন পাল না থাকলে তুমি রামপাল দেখাবা। এখন আমরা এখানের মধ্যে যে প্রথম প্রতিষ্ঠাতা, এই জিনিসগুলো স্লাইডের মধ্যে রিপিটেশন আছে, এই রিপিটেশনগুলো আমরা বলবো না। তাহলে যদি প্রশ্ন আসে প্রাচীন ভারতের প্রথম রাজবংশ কোনটা, উত্তর মৌর্য বংশ। প্রতিষ্ঠাতা তো একটু আগে পড়ে ফেলছে, চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে এক্সট্রা করে তুমি মনে রাখতে পারো চন্দ্রগুপ্ত মৌর্যের একজন প্রধানমন্ত্রী ছিল যার নাম ছিল চাণক্য। এবং চাণক্য তার যে অর্থশাস্ত্র, তার লিখিত চাণক্য নীতি, এগুলা আমরা এখনো শাসন কাজের সময় ফলো করি। আমরা সবাই মোটামুটি রাজধানী পড়ে ফেলছি পাটলিপুত্র, শুধু প্রাদেশিক রাজধানীটা আমাদের বাকি। তাইলে এই মৌর্যদের সময় এই যে বাংলা অঞ্চলের প্রাদেশিক রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। তো শুধু এখানের মধ্যে এক্সট্রা তথ্য এটা পাইলা, আর এই চাণক্যের তথ্যটা এক্সট্রা পাইলা এখানের মধ্যে, বাকিগুলো আমরা আগে জানি। আর যে লাইনটা আমি বলে নেব ভাববা, সেই লাইনটা আমরা এখানের মধ্যে পড়বো না। আচ্ছা, গুপ্ত সাম্রাজ্য বড় করে কি লিখছি, প্রাচীন ভারতীয় স্বর্ণযুগ। তার মানে এই সময় শিল্প সাহিত্য এগুলোর ব্যাপক প্রসার হয়েছিল, স্থাপত্যকর্ম। হ্যাঁ, তাহলে গুপ্ত সাম্রাজ্য থেকে আমরা এডিশনাল কি কি জিনিস পড়বো, আমাদের আগে পড়ে ফেলছি। প্রতিষ্ঠাতা হচ্ছে মহাগুপ্ত, কিন্তু উনি কিন্তু প্রথম সম্রাট বা প্রথম রাজা না। প্রথম সম্রাট বা প্রথম স্বাধীন ও শক্তিশালী রাজা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। Okay? আর এই বংশের শ্রেষ্ঠ শাসক আমরা কাকে বলছিলাম, সমুদ্রগুপ্ত বলছিলাম। বাংলার অল্প একটু এলাকা ছাড়া, অল্প একটু কোনটা, সমতট ছাড়া, মানে কুমিল্লা নোয়াখালী ছাড়া উনি প্রায় সমগ্র বাংলা জয় করছে। তাহলে তুমি সবসময় কোরিলেট করতে পারবা যে যারা মোটামুটি বাংলা জয় করছে ওরা ওই সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। এই সমুদ্রগুপ্তকে বলা হয় প্রাচীন ভারতের নেপোলিয়ন। ওকে, প্রাদেশিক রাজধানী কিন্তু সেম, পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। আসো রাজা শশাঙ্ক। দেখো এর আগে যে সাম্রাজ্যগুলো পড়ছিলাম, এই যে মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, তাহলে এই যে সাম্রাজ্যগুলোর আন্ডারে বাংলা পরিচালিত ছিল, তাই না? বাংলা কি স্বাধীন ছিল তখন? ইয়েস অর নো? এই যে মৌর্য, গুপ্ত, এদের সময় বাংলা কি কোনো স্বাধীন রাজা ছিল নাকি এদের কন্ট্রোল ছিল? এই যে মৌর্য, গুপ্ত, বাংলা স্বাধীন ছিল না, এদের কন্ট্রোল ছিল, রাইট? এদের কন্ট্রোল ছিল, পুরো ভারত এরা শাসন করতো, বড় সাম্রাজ্য, এদের কন্ট্রোল ছিল। তাহলে চলো আমরা বাংলা অঞ্চলের জন্য একটা স্বাধীন রাজাকে বের করি। হ্যাঁ, ইতিহাসের এই জিনিসগুলো অনেক মজার, অনেক ডিটেলসে পড়াইতে পারলে ভালো হইতো, কিন্তু একটা রাজবংশ পড়াইতে তোমার 2-3 ঘন্টা লাগবে, এটা পসিবল না, তাই না? তোমাকে আমি বুঝতে হবে তোমার নিড কি, প্রয়োজন কি। প্রয়োজন হচ্ছে তোমার পরীক্ষা পাশ করা, তাহলে পরীক্ষা পাশ করার লেভেলে আমরা আসলে পড়বো। আসো
রাজা শশাঙ্ক, উনি ছিলেন গৌড়ের রাজা। উনি পুরো বাংলাকে একত্র করে শাসন করেছিলেন। এর আগে বাংলা এরকম ছিন্ন বিচ্ছিন্ন খণ্ড 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 বিভিন্ন রাজারা শাসন করত। উনি পুরো বাংলাটা একত্র করে শাসন করলেন। আর এই জন্য শশাঙ্ককে বলা হয় প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসক। এই এক লাইন পরীক্ষার জন্য পড়বা যে প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসকের নাম কি? উত্তর শশাঙ্ক। ওকে, আসো দেখো, আমরা একদম গুপ্ত বংশের শেষ দিক থেকে আমরা বাংলায় আমাদের প্রায় 100 বছর এখানে একটা অরাজক একটা পরিস্থিতি চলতেছিল। হ্যাঁ, এই অরাজক পরিস্থিতি মানে কি? আইন শৃঙ্খলার অবনতি এখানের মধ্যে, একদিন একজন থেকে চাঁদা তুলতেছে, হ্যাঁ, মারি ফেলতেছে, কাটি ফেলতে আগুন ধরা দিচ্ছে, তারপরে কয় ও হচ্ছে যে রয়ের এজেন্ট, ও ওরে কয় প্রোপাগান্ডিস্ট, হ্যাঁ, একদিন একদিন বিরুদ্ধে লাগছে, হ্যাঁ। এই যে একটা অরাজকতাপূর্ণ একটা অবস্থা, বিশৃঙ্খলতা, হ্যাঁ, এই টার্মটাকে বলা হয় মাৎস্যন্যায়। মানে বড় বড় মাছগুলো ছোট ছোট মাছগুলোকে খেয়ে ফেলে। তার মানে বড় রাজা যারা, তারা পাশের এলাকা দখল করে ফেলতেছে, শুধু মারপিট মারপিট। হ্যাঁ, এখানে মার্ক করে দেওয়া লাগবে না, আমি তোমার সাইডগুলো দেওয়ার সময় শুধুমাত্র যে লাইনগুলো পড়েছে ওই লাইনগুলো রাখবা, এগুলো ডিলিট করে তোমাকে সাইড দেবো, তুমি এটা টেনশন করো না। তাহলে এই মাৎস্যন্যায় সূচনা হলো কোত্থেকে? আমাদের শশাঙ্কের মৃত্যুর পরে। শক্তিশালী কোনো শাসক নাই। তো শক্তিশালী শাসক যদি না থাকে, শক্তিশালী রাজা যদি না থাকে, তখন কি বিভিন্ন এলাকা ভিত্তিক মাস্তানের উদ্ভব হয়। মাস্তানরা কি করে? কই এলাকা আমার, আমি শাসন করবি, চাঁদা মাদা সব আমি তুলবো এখানের মধ্যে, এখানে অন্য কারো কথা শোনা হবে না। শক্তিশালী রাজা থাকলে তখন সাধারণত এই জিনিসগুলো থাকে না। তো শশাঙ্কের মৃত্যুর পর একদম শক্তিশালী রাজা ছিল সে, এরপরে শুরু হয়ে গেল মাৎস্যন্যায়। এই মাৎস্যন্য অবস্থা এখন অবসান ঘটবে কিভাবে? এই মাৎস্যন্য অবস্থা উন্নতি ঘটবে রাজা গোপালের পাল বংশ প্রতিষ্ঠার মাধ্যমে। হ্যাঁ, বলা হয় এখানের মধ্যে অন্য শাসক যারা, ওরা নিজেরা যুদ্ধ করে এলাকা দখল করে শাসক হয়েছে। রাজা গোপাল উনি ভারতবর্ষের, উনি হচ্ছে যে প্রথম গণতান্ত্রিক শাসক। কারণ এই যে মাৎস্যান্যায়, এই যে মারপিট, মারপিটের মধ্যে ওরা চিন্তা করলে এই মারপিট রাখলে তো চলবে না। এখানের মধ্যে তো আসলে সবাই একটা কমন একটা মতামত আসতে হবে, ইলেকশন দিতে হবে। ইলেকশনের মাধ্যমে এই গোপাল ভাই উনি হচ্ছে যে রাজা হয়ে গেল। উনি প্রথম গণতান্ত্রিক শাসক, মারপিট করে শাসক হয় নাই উনি। তাহলে এই গোপাল হচ্ছে প্রথম গণতান্ত্রিক শাসক। তো গোপাল সে প্রতিষ্ঠাতা হইলেও আমরা শ্রেষ্ঠ শাসকের মর্যাদা দিচ্ছি ধর্মপালকে। ও যে বলছে শ্রেষ্ঠ হওয়ার জন্য তোমাকে বড় এলাকা জয় করতে হবে, বাংলা জয় করতে হবে, বড় বড় স্থাপনা বানাইতে হবে। উনি কি বানাইছে? সোমপুর বিহার বানাইছে। তাহলে শ্রেষ্ঠ হচ্ছে ধর্মপাল, উনি সোমপুর বিহার নির্মাণ করেন। ওকে, এখান থেকে তোমাকে একটা লাইন পড়তে হবে এক্সট্রা, সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে পৃষ্ঠপোষকতা কে করেন? দেখো ইন্ডিয়াতে এখন নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে ওরা অনেক কাজ করতেছে, তাই না? নালন্দা বিশ্ববিদ্যালয়, তো এই নালন্দা বিশ্ববিদ্যালয়, এটার কিন্তু অনেকে মনে করে যে এটার প্রতিষ্ঠাতা মনে হয় দেবপাল। না, দেবপাল প্রতিষ্ঠাতা না, এটা হচ্ছে গুপ্ত বংশের কুমারগুপ্ত প্রতিষ্ঠাতা। এটা গুপ্ত বংশের কুমারগুপ্ত। দেবপাল মূলত টাকা টোকা দিছিল এখানে, এটাকে আরো উন্নয়ন করার জন্য সে টাকা টোকা দিছিল। এই জন্য দেবপাল হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা করেন। প্রতিষ্ঠাতা হচ্ছে কুমারগুপ্ত। ওকে, এখানে রাজা দ্বিতীয় মহিপালের আমলে একটা বিদ্রোহ হয়। যে বিদ্রোহ হচ্ছে যে, দেখো, যে কৈবর্ত সমাজ বা জেলে সমাজের মনে ঠান্ডা, এর আগে আমরা বড় ধরনের বিদ্রোহ দেখি নাই প্রজাদের। রাজা রাজা যুদ্ধ ছিল, কিন্তু প্রজারা কোনো বিদ্রোহ করতে আমরা দেখি নাই এর আগে। রাজা দ্বিতীয় মহিপালের সময় জেলে সম্প্রদায়, রাজা দ্বিতীয় মহিপালের একজন সরকারি কর্মচারী, তার নাম হলো দিব্য, তার নেতৃত্বে এরা বিদ্রোহ করে। কেন? কারণ এই যে পালরা, ওরা কোন ধর্মের অনুসারে ছিল? পালরা, পালরা কোন ধর্মের ছিল? একটু আগে পড়াইলাম। পালরা কোন ধর্মের ছিল? তাহলে ছিল বৌদ্ধ। তাহলে বৌদ্ধ ধর্ম জীব হত্যা মহাপাপ। এখন জেলে সম্প্রদায়, ওরা তো ওরা মাছ ধরে মাছ খাবে। এছাড়াও এখানের মধ্যে বরেন্দ্র অঞ্চলের এখানে মানুষজন সবাই মাছ খাইতো। তো এখানে দ্বিতীয় মহিপাল বললো যে মাছ ধরা যাবে না, মাছ খাওয়া যাবে না। তো জেলেরা তাহলে করবে এটা কি? জেলেরা তখন সরকারি কর্মচারী দিব্য নেতৃত্বে এক হয়ে দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ করলো। একটা জিনিস মনে রাখবা, বিশেষ পরীক্ষার প্রস্তুতি অনেকে শুরু হয় হচ্ছে জিকের মধ্য দিয়ে, জিকের ইতিহাসের মধ্য দিয়ে। ইতিহাস যে যত বেশি পড়বে, যে যত ডিটেলসে পড়বে, যে যত ভালো করে পড়বে, ও
ও ফেল করার সম্ভাবনা তত বেশি। এটা লিখে রেখো। কি বলছি? বিসিএস প্রস্তুতি শুরু হবে তোমার ইতিহাস পড়ার মধ্য দিয়ে। ইতিহাস যে যত বেশি পড়বে, যে যত বেশি গবেষণা করবে, ও ফেল করার সম্ভাবনা তত বেশি। কারণ ইতিহাস সাগর মহাসাগর। তো সাগর মহাসাগর থেকে এখানের মধ্যে, তাহলে আমি যতটুকু বলতেছি তুমি অতটুকুই মনোযোগ দাও। হ্যাঁ, এখানে যেখানে রাজধানী বলছি সেখানে রাজধানী তুমি পড়বে, যেখানে বললে না সেখানে সেটা তোমার পড়া লাগবে না। তুমি এখানের মধ্যে রাজধানী নিয়ে এত গবেষণা করে এক একটা জট খুললে তোমার এগুলো জট খুলবে না এখানের মধ্যে। যত বেশি পড়বো তোমার ফেল করার সম্ভাবনা তত বেশি। তো যে একটা একটা কথা বলি তুমি পরীক্ষা হলে এটা টের পাবা। হ্যাঁ, তুমি টের পাবা। আর কিংবা এখানে স্যাপ বার করছিল মুখ থেকে, এখান দিয়ে কথা বলতে বলতে স্যাপ বাড়িয়ে গেছে, এটা পরীক্ষা আসছে দেখবা যে, তখন টের পাবা। অতিরিক্ত আমরা কোনো কিছু পড়বো না এখানের মধ্যে, অতর গব্বরে হারা যাবা। হ্যাঁ, আসো সেন বংশ। হ্যাঁ, তাহলে সেন বংশ হচ্ছে প্রাচীন বাংলার সর্বশেষ রাজবংশ। তাহলে উত্তর প্রশ্ন আসতে পারে, প্রাচীন বাংলার সর্বশেষ রাজবংশ কি? উত্তর সেন বংশ। প্রতিষ্ঠাতা প্রথম রাজা শেষ রাজা আমরা পড়ে ফেলছি আগে। হ্যাঁ, সর্বশেষটা পড়ে ফেলছি। এখানের মধ্যে তোমাকে একটা লাইন পড়তে হবে যে কৌলিন্য প্রথার প্রবর্তনকারী কি। কৌলিন্য প্রথা মানে কি? যে সমাজের মধ্যে কারা কুলীন। এই যে চৌধুরী বংশ, হ্যাঁ, তালুকদার বংশ, মজুমদার বংশ, এই যে এখন কুলীন যে বংশ, যেটা ব্রিটিশরা যে উপাধিগুলো দিছিল, বল্লাল সেনের আমলে উনি এরকম টাইটেল প্রথার প্রবর্তন করছে যে কুলীন বংশের কারা, এবং ওই বাপ কুলীন হলে তার পোলাও কুলীন বংশের হবে, মানে সম্ভ্রান্ত বংশ। এই কলিন্যর প্রথার প্রবর্তন করছিল বল্লাল সেন। তাহলে এখানে আমার তুমি এডিশনাল এক লাইন পড়লা। ওকে, তা আমরা একটু ছোট্ট করে যদি রিভিউ করি, তারপরে আমরা পর্যটকদের কাছে যাব। তাহলে রাজবংশ থেকে আমরা আমরা পড়লাম যে মৌর্য সাম্রাজ্য থেকে পড়ছি, এদের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, প্রথম রাজা বা সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য, শ্রেষ্ঠ হচ্ছে অশোক, সর্বশেষ হচ্ছে বৃহদ্রথ। হ্যাঁ, গুপ্তদের ক্ষেত্রে প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, প্রথম রাজা বা সম্রাট হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, শ্রেষ্ঠ হচ্ছে সমুদ্রগুপ্ত। আর সর্বশেষ রাজা দ্বিতীয় জীবিত গুপ্ত, অপশন না থাকলে বিষ্ণুগুপ্ত। পালদের থেকে বললাম আমরা, প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল, প্রথম রাজা সম্রাট গোপাল, শ্রেষ্ঠ হচ্ছে ধর্মপাল। সর্বশেষ হচ্ছে মদন পাল, অপশন না থাকলে রামপাল। সেনদের ক্ষেত্রে প্রতিষ্ঠাতা সামন্ত সেন, প্রথম রাজা হেমন্ত সেন, শ্রেষ্ঠ হচ্ছে বিজয় সেন। হ্যাঁ, সর্বশেষ হচ্ছে কেশব সেন। যদি অপশনে কেশব সেন না থাকে তখন তুমি দেখাবা লক্ষণ সেন। তাহলে হয়ে গেল আমাদের প্রাচীন রাজবংশ। আর এডিশনাল এক দুইটা লাইন বলছিলাম, কারণ চাণক্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। তো গুপ্তদের ক্ষেত্রে বলছিলাম এখানের মধ্যে, এখানে আমরা সমুদ্রগুপ্তকে বলছিলাম প্রাচীন ভারতের নেপোলিয়ন। সে সমতট ছাড়া মোটামুটি সমগ্র বাংলা জয় করছে। সমতট জয় করতে পারো না কেন জানো? কারণ সমতট হচ্ছে ওখানে কি আছে, নোয়াখালী আর কুমিল্লা আছে। কুমিল্লার পাশে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়িয়া তো আগে তখন এরকম আলাদা ছিল না, তো কুমিল্লা একসাথে ছিল এগুলো। ওখানে যখন আসছে সবাই, যখন টাটা নিয়ে আগে আসছে, তখন সে ভয়ে সে কো ভাই রে ভাই, কয় পুরা ভারত জয় করতে যত কষ্ট হয় নাই, ব্রাহ্মণবাড়ি আসে সে ভয়ে তখন পলাই গেছে, সে আর জয় করতে পারে না এটা। বুঝতে পারছো? এই জন্য সমতট সে পারে না সে। শশাঙ্ক থেকে বলছি একটা লাইন পড়তে বলছি, সেটা হচ্ছে প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসক। হ্যাঁ, মাৎসান্যয় এটা হচ্ছে শশাঙ্কের মৃত্যুর পর। পাল বংশের মধ্যে আমরা হচ্ছে এক লাইন বেশি পড়ছিলাম, সেই লাইনটা হচ্ছে যে এখানে আমাদের দেবপাল সে নালন্দা বিশ্ববিদ্যালয়ে পৃষ্ঠপোষকতা করে। আর রাজা দ্বিতীয় মহিপালের আমলে কৈবর্ত বিদ্রোহ হয়। বাকিগুলো চাট। সেন বংশ থেকে আমরা অতিরিক্ত বললাম শুধুমাত্র যে কলিনের প্রথার প্রবর্তনকারী হচ্ছে বলাল সেন। এই যেটুকু বলছি পরীক্ষার জন্য এটুকু তোমার লাগবে। এখন আসো প্রাচীন বাংলা বা ভারতে আগমনকারী পর্যটক কারা কারা আছে। নামগুলো আগে দেখি। মেগাস্থিনিস, ফাহিয়েন, হিউয়েন সাং, ইবনে বতুতা। নিকল তো কোনটা আমি পড়ি নাই, তাহলে এটা বাদ এটা। হ্যাঁ, তো মাহুয়ান এবং গংজেন, এটা বাড়ি করে দেখি আমরা। দেখো, মেগাস্থিনিস বাড়ি হলো গ্রিসে। উনি ছিলেন একজন ভূগোলবিদ। হুম, কার আমলে আসছিল? উনি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে আসছিল। ওনার বইয়ের নাম হলো ইন্ডিকা। দেখো, খ্রিস্টপূর্ব মানে কি? একজন প্রশ্ন করতে পারে খ্রিস্টপূর্ব মানে কি। তুমি খ্রিস্টের জন্মকে যদি ধরো, সাল গণনা যদি ধরো, যে খ্রিস্টের জন্ম মুহূর্তকে যদি তুমি শূন্য ধরো, তাহলে খ্রিস্টের জন্মের আগে, যে 2 বছর আগে, 5 বছর আগে, 10 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে, 400 বছর আগে, এইভাবে তুমি যাবা, তাই না? এখন আমরা কিভাবে আসছি? এই যে 2025 কেমন হয়েছে? তাহলে খ্রিস্টের জন্মকে যদি জন্ম মুহূর্ত যদি শূন্য ধরো, তাহলে 10 সাল, 20 সাল, 30 সাল, 40 সাল, 100 সাল, 200 সাল, 1000 সাল, 2000 সাল, 2025 সাল। এখন চলতেছে তাহলে খ্রিস্টের জন্মের পরের অবস্থা। ওকে, তাহলে 302 অব্দ মানে হচ্ছে আমাদের এই 2025-এর
2025 বছর যদি পিছনে যায় তাহলে শূন্যতে আসবো। এই শূন্যরও আগে আরো 302 অব্দ, এর আগে আরো 302 বছর। তবে খ্রিস্ট, তোমার হচ্ছে যে খ্রিস্ট এখানে এই 0 সালে জন্মগ্রহণ করছিল, বিষয়টা আসলে এরকম না। হ্যাঁ, এটা নিয়ে বিতর্ক আছে, উনি আসলে ওনার তোমার অ্যাকচুয়াল জন্ম মুহূর্তটা আমরা জানি না। তাহলে মেগাস্তিনিস থেকে বললাম উনি একজন ভূগোলবিদ, বাড়ি হলো গ্রিসে। উনি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে প্রথম আসছিল ভারতে। গ্রন্থ নাম ইন্ডিকা। বাংলায় আসতে পারে নাই, এই জন্য এখানে লিখি নাই। তার প্রথম বাংলায় আসছে ফাহিয়েন। উনি বাংলায় ভ্রমণকারী প্রথম পর্যটক। বাড়ি কই? চীনে। তাহলে ফাহিয়েন চীন, হিউয়েন সাং চীন। হ্যাঁ, ইবনে বতুতা হলো মরক্কো। মাহুয়ান এবং গংজিন এরাও চীনের। ফাহিয়েন উনি বাংলায় ভ্রমণকারী প্রথম পর্যটক। তো উনি যখন আসছিলেন তখন রাজা ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখন আমাকে কমেন্টে আনসার দাও যে গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসকের নাম কি? কমেন্টে আনসার লিখো। গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসকের নাম কি? গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসকের নাম কি? সমুদ্রগুপ্ত। ভেরি গুড। শ্রেষ্ঠ হল সমুদ্রগুপ্ত। কেন? ওই যে সমতট বাদ দিয়ে মোটামুটি পুরো বাংলা জয় করে ফেলছে। এই যে একটু একটু রিকল করার ট্রাই করবো। হিউয়েন সাং বাড়ি চীনে। উনি আসলে হর্ষবর্ধনের আমলের রাজা। ওনার গ্রন্থের নাম লাগবে না, গ্রন্থ নাম ইন্ডিকাটা লাগবে শুধু এখানের মধ্যে। ইবনে বতুতা উনি বাংলা ধন সম্পদ দেখে উনি বলছিলেন এটা হচ্ছে ধন সম্পদে পূর্ণ দোজক। হ্যাঁ, কারণ এখানে প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি, সেই জন্য বলছিল। উনি বাংলার সোনারগাঁয়ে আসেন ফখরুদ্দিন মোবারক শাহের আমলে। আমরা মোবারক শাহকে পড়বো সামনে। হ্যাঁ, আর উনি যখন আসেন তখন দিল্লিতে সম্রাট ছিলেন মোহাম্মদ বিন তুগলক। তুগলকটা আমরা সামনে একটু হালকা করে পড়বো। মাহুয়ান এবং গংজেন দুজনের বাড়ি চীনে। তাহলে শাসকদের এখানের মধ্যে আমরা পর্যটকদের পড়ে ফেললাম। মেগাস্তিনিস একজন ভূগোলবিদ, বাড়ি হলো গ্রিসে। চন্দ্রগুপ্ত মৌর্যের আমল আসে, বইয়ের নাম বলি ইন্ডিকা। ফাহিয়ান বাংলা ভ্রমণকারী প্রথম পর্যটক, বাড়ি চীনে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমল আসে। হিউন সাং ওনার বাড়ি চীনে, উনি হর্ষবর্ধনের আমল আসে। আর ইবনে বতুতা ওনার বাড়ি হলো মরক্কো। বাংলা যখন আসে তখন বাংলা শাসকের নাম ছিল ফখরুদ্দিন মোবারক শাহ। আর দিল্লি শাসক ছিল মোহাম্মদ বিন তুগলক। মাহুয়ান এবং গংজেন দুজনের বাড়ি চীনে। গিয়াসুদ্দিন আজম শাহের আমল ওরা এই অঞ্চলে আসে। এখন আমরা একটু ভ্রমণ করি। তো ভ্রমণে বের হওয়ার আগে এখানের মধ্যে আমরা পুরো দেশ ভ্রমণ করব না, আমাদের যেটুকু পরীক্ষার জন্য লাগবে আমরা শুধু ওটুকুই ভ্রমণ করব। আসলে প্রথম আমরা একটু বগুড়া চলে যাই। বগুড়া গিয়ে আমরা বগুড়া থেকে 8 মাইল উত্তরে করতা নদীর তীরে চলে গেলাম। হ্যাঁ, শালবাদ দিবা। আমরা চলে গেলাম মহাস্থানগড়ে, যার পুরো নাম হচ্ছে পুন্ড্র নগর। পুন্ড্র শব্দের অর্থ হলো কুশল, ইক্ষু। হ্যাঁ, তাহলে এই মহাস্থানগড় অবস্থান হচ্ছে বগুড়া থেকে 8 মাইল উত্তরে করতা নদীর তীরে। আবিষ্কারের নাম হলো কানিংহাম। কি কি আছে এখানে? কিছু ভিটা আছে। কি ভিটা? বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদার পাথরের ভিটা। হ্যাঁ, পরশুরামের ভিটা। হ্যাঁ, একটা মাজার আছে শাহ সুলতান বলখির মাজার। একটা বিহার আছে, নাম হলো ভাসু বিহার। হ্যাঁ, আমরা চলে গেলাম একটু নওগাঁতে। তাহলে বগুড়া আমরা কাজকর্ম শেষ। বগুড়া থেকে দই কিনলাম। দই কিনে আমরা এখন নওগাঁর দিকে চলে গেলাম। নওগাঁতে, নওগাঁর পাহাড়পুরে যে সোমপুর বিহার অবস্থিত, সেটাকে বলা হয় উপমহাদেশের সবচেয়ে বড় বিহার, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি পেয়েছিল 1985 সালে। তাহলে এই পাহাড়পুর এর সোমপুর বিহার এটা হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় বিহার। বানাইছিল কে? ধর্মপাল। আমরা একটু ধর্মপালের কথা পড়ছিলাম। আর এটা হচ্ছে পাল যুগের নিদর্শন। এখন তাহলে আমাকে বলো যে পাল বংশের শ্রেষ্ঠ শাসকের নাম কি? পাল বংশের শ্রেষ্ঠ শাসকের নাম কি? ধর্মপাল। এই যে সে এত বড় একটা তোমার বিহার বানাইলো। বিহার মানে হচ্ছে প্রার্থনা স্থল। এখানের মধ্যে তো প্রার্থনা স্থল হইলো এখানে বৌদ্ধ ভিক্ষু যারা ছিল ওরা এখানে সাধনা করতো, প্রার্থনা করতো। প্লাস এখানে ওরা শিক্ষাদান করতো। লোকজন আসে এখানে গুরুদের কাছ থেকে শিক্ষা অর্জন করতো। তারপরে আমরা এখন আহ নওগাঁ থেকে এখানে আমরা আমটাম খাইলাম। আমরা চলে যাবো এখন কুমিল্লাতে। ওখানে গিয়ে আমরা আগে একটু রসমালাই খেয়ে নিলাম। রসমালাই খেয়ে আমরা যাত্রা শুরু করলাম শালবন বিহারের দিকে। এখানে অবস্থিত আমাদের শালবন বিহার। হ্যাঁ, তাইলে পরীক্ষা আসতে পারে যে তোমার এখানে যে এই শালবন বিহার নির্মাণ করেন কে? শ্রী ভবদেব। শ্রী ভবদেবের নাম জানবো এখানের মধ্যে। শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লায়। আর আমরা যে জায়গাটা আছি, জায়গাটার নাম হলো ময়নামতি, এটা পুরো নাম হচ্ছে রোহিতগিরি।
আরোটা নাম দেখছিলাম রোহিতগিরি, সেটা কি ছিল? বড় কামতা, তাই না? তাহলে শালবন বিহার এটা অবস্থিত কুমিল্লায়। আমরা যে এলাকাটা গেলাম সে এলাকার নাম হলো মনামতি, পুরো নাম হচ্ছে রোহিতগিরি। আর শালবন বিহার নির্মাণ করে শ্রী ভবদেব। ময়নামতিতে এখানে কিছু মুরা আছে। কি মুরা? কটিলা মুরা, রূপবান মুরা, ইটাখোলা মুরা, আর কিছু এখানের মধ্যে আমাদের বিহার আছে, আনন্দ বিহার, ভোজ বিহার। এবার চলে যাবো আমরা একটু নরসিংদীতে। নরসিংদীতে অবস্থিত প্রথম ব্রহ্মপুত্র নদীর তীরে নরসিংদীর বেলাব উপজেলায় উয়ারি বটেশ্বর। এই উয়ারি বটেশ্বর ছিল প্রাচীন নদীবন্দর এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। এখানে পুঁতি তৈরির কারখানা বিকশিত হয়েছিল। তার উয়ারি বটেশ্বর থেকে আমরা বললাম এটা কোথাও অবস্থিত? নরসিংদীতে। কি ছিল এখানে? নদীবন্দর ছিল এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল। এখানে পুঁতি তৈরির কারখানা ছিল। প্রায় 2500 বছর আগে সভ্যতা আবিষ্কার হয়েছে উয়ারি বটেশ্বরে। আসলে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার নাম হচ্ছে সীতাকোট বিহার। এক লাইন লাগবে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার নাম হচ্ছে সীতাকোট বিহার। কোথায় অবস্থিত? দিনাজপুরে অবস্থিত। কান্তজির মন্দির, এর আসল নাম হলো কান্তজিউ মন্দির, অবস্থান হচ্ছে দিনাজপুরে। এই বিহারগুলো লাগবে না, আমরা সাইড থেকে রিমুভ করে দিব। তাহলে আমরা একটু গুরুত্বপূর্ণ স্থানগুলো যেগুলো ভ্রমণ করে আসলাম একটু আমরা রিভিউ করি। তাহলে আমরা প্রথমে চলে গেলাম মহাস্থানগড়ে, বগুড়া থেকে 8 মাইল উত্তরে করতোয়া নদীর তীরে। এই মহাস্থানগড়ের বা এখানে যে একটা প্রাচীন নগর ছিল এটা আবিষ্কার করে কানিংহাম। আর এখানে আমরা কিছু ভিটা দেখলাম, বুড়িয়াগির ভিটা, গোবিন্দ ভিটা, খোদার পাথর ভিটা, তার পরশুরামের ভিটা এবং কিছু বিহার দেখলাম, ভাসু বিহার, একটা মাজার দেখলাম শাহ সুলতান বলখির মাজার। সেখানে পার করে গেলাম, সোমপুর বিহার পাইলাম। সোমপুর বিহার হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় বিহার, বানাইছিল কে? ধর্মপাল। এরপরে এখান থেকে আমরা পাহাড়পুর থেকে চলে গেলাম কোথায়? আমরা চলে গেলাম কুমিল্লায়। কুমিল্লা আমরা পেলাম শালবন বিহার। এই শালবন বিহারটা নির্মাণ করেন শ্রী ভবদেব। আর যে জায়গাটার নাম হলো মনামতি, এটা পুরো নাম হচ্ছে রোহিতগিরি। এরপর আমরা ওয়ারিবটেশ্বর আসলাম, এটা নরসিংদীতে অবস্থিত। এখানে নদীবন্দর, আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র অবস্থিত। পুঁতি তৈরির কারখানা ছিল এখানে। তারপর আমরা চলে আসলাম দিনাজপুরে সীতাকোট বিহারে, এটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার। তাহলে শেষ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, কান্তজিউ মন্দির এটা দিনাজপুরে অবস্থিত। এখন আসলে আমরা একটু দিল্লি সুলতানদেরকে পড়বো। এখানে আমি তোমাদের একটা জেনারেল কনসেপ্ট দিই, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। দেখো, আমরা যদি ভাগ করি যে শাসন, যে তাহলে দিল্লি থেকে এখানের মধ্যে পুরো ভারতবর্ষ শাসন স্থলের কেন্দ্র। এদিক ছিল বাংলা। বাংলা লোক হচ্ছে বিদ্রোহ প্রবণ, তারা কিন্তু দিল্লির কণ্ঠ সবসময় মানবে না। এখানে আমরা দেখব যে কিছুদিন বাংলা দিল্লির আন্ডারে থাকে, কিছুদিন থাকে না। যেমন আমরা একটু পরে পড়বো যে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেক। তো এই যে কুতুবুদ্দিন আইবেক, সে 1210 সালে মারা যায়। এরপরে তার জামাতা এবং তার দাস ইলতুৎমিশ ক্ষমতায় বসে। তো কুতুবুদ্দিন আইবেক যখন ক্ষমতা ছিল, আমরা পূর্ব সামনে, কুতুবুদ্দিন আইবেক একজন সেনাপতি, তার নাম ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তাকে পাঠালো বাংলায়। তখন লক্ষণ সেনকে সে পরাজিত করে এখানের মধ্যে মুসলিম শাসন শুরু হয়। তাইলে এই যে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি 1204 সালে এখানে আসলো, তাহলে তুর্কি শাসন শুরু হলো এখানের মধ্যে। তাইলে 1338 পর্যন্ত বাংলা দিল্লির যে সম্রাট তার কথা মতো পরিচালিত হতো, তার প্রতিনিধিরা এটা চালাইতো, যারা এখানে লোকাল গভর্নর পদমর্যাদা বলতে বা মুখ্যমন্ত্রী বলতে পারি আমরা, হ্যাঁ, তার প্রতিনিধি। 1338 আমরা দেখব যে একজন সুলতান, তার নাম হচ্ছে শাহাদের শাসন শুরু যাবে, তার নাম হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। এই ফখরুদ্দিন মোবারক শাহ তার পরপর চলে আসবে, সে যদি বেশি দিন পারে নাই, 4 বছর পারছে সে। এরপরে চলে আসবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই ইলিয়াস শাহের লোকজন অনেক বছর বাংলা তারা স্বাধীনভাবে তারা শাসন করতে পারছে। 1338 থেকে মোটামুটি তোমার 1576 পর্যন্ত দিল্লির আন্ডারে কিন্তু ছিল না বাংলা। এখানে যারা শাসন করতো তারা স্বাধীনভাবে শাসন করতো। 1576-এর পরে আবার দিল্লির আন্ডারে চলে গেছে।
আকবরের পর থেকে আকবর সেনাপতি মানসিংহ আবার দখল করছে, আবার দিল্লির আন্ডারে চলে গেছে। হ্যাঁ, তাহলে এইভাবে এখানে ক্ষমতার একটা সবসময় এখানে কন্ট্রোলের একটা খেলা চলে। এই জিনিসটা এখনো জারি আছে, তাই না? যেমন বাংলাদেশে তুমি যদি দেখো যে 2009 সাল থেকে মোটামুটি 2024 পর্যন্ত বাংলাদেশ দিল্লির কন্ট্রোলে ছিল। দিল্লি যেমন বলবে এমনি হবে, দিল্লির সরকার এখানে থাকবে, দিল্লির প্রতিনিধিত্ব হবে, দিল্লির সব স্বার্থ এখানে দেখা হবে এখানের মধ্যে। এখন আবার বাংলা মোটামুটি স্বাধীন বলা যায় কিছুটা, দিল্লির প্রভাবমুক্ত কিছুটা বলা যায়। হ্যাঁ, তো যাই হোক, এটা কতদিন থাকবে সেটা হচ্ছে ব্যাপার, যে আমরা যদি মারামারি করতে থাকি নিজেরা, তখন আবার দিল্লির কন্ট্রোলে চলে যাবে। যদি নিজেরা মারামারি করতে থাকি, তাহলে দিল্লির কন্ট্রোলে না যাওয়ার জন্য নিজেরা মারামারি এটা থামাইতে হবে, তাহলে তুমি দিল্লির কন্ট্রোলে তুমি যাবে না। তাহলে চলো আমরা এখন সিকোয়েন্স অনুযায়ী একটু দেখি জিনিসটা, তবে অতটুকুই পড়বো যতটুকু পরীক্ষা লাগবে। তাহলে প্রথম আসো আমরা এখানে ভারতবর্ষে মুসলিম শাসন আসছে কিভাবে। 1193 সালে মোহাম্মদ বিন ঘুরি নামক একজন, সে হচ্ছে যে সে প্রথম ভারত জয় করে। তো এই মোহাম্মদ ঘুরির তার একজন ছিল কৃতদাস, তার নাম কুতুবুদ্দিন আইবেক। সে ছিল খুব দক্ষ সেনাপতি। এই কুতুবুদ্দিন আইবেকরে উনি ভারতের দায়িত্ব বুঝাইয়া উনি ওনার জায়গায় ফিরে যায়, খোরাসানে ফিরে যায়। এই কুতুবুদ্দিন আইবেক সে ছিল একজন দাস। দাস মানে হচ্ছে মামলুক। এই জন্য এই জন্য কুতুবুদ্দিন আইবেককে বলা হয় দাস বংশ বা মামলুক বংশের প্রতিষ্ঠাতা, এবং উনি সমগ্র হিন্দুস্তানের প্রথম সম্রাট। দেখো মোহাম্মদ ঘুরি কিন্তু উনি শাসন করেন না, কিন্তু উনি কিন্তু জয় করে চলে গেছে। ওই কুতুবুদ্দিন আইবেককে উনি রেখে গেছে এখানে আমাদের শাসন করার জন্য। তো উনি হচ্ছে সমগ্র হিন্দুস্তানের প্রথম সম্রাট, যিনি দাস বংশের বা মামলুক বংশের প্রতিষ্ঠাতা। ওনার উপর একটা লাইন বেশি পড়তে হবে, সেটা হচ্ছে উনি দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন। উনি প্রচন্ড দানশীল ছিল, যেন ওনাকে লাখ বক্স নামেও ডাকা হয়। আমরা কিন্তু এখন দিল্লিতে আছি। হ্যাঁ, কুতুবুদ্দিন আইবেক ওনার পরে ওনার একজন কৃতদাস ছিল, তার নাম ছিল ইলতুৎমিশ, এবং সে খুব দক্ষ ছিল। এবং কুতুবুদ্দিন আইবেকের মৃত্যুর পর তার মেয়েকে বিয়ে করে। এই ইলতুৎমিশ সে মুসলমান শাসকদের মধ্যে প্রথম মুদ্রার প্রচলক। দেখো, যে কুতুবুদ্দিন আইবেক কিন্তু বেশি দিন শাসন করতে পারে নাই। হ্যাঁ, সে তারপরেও সে দিল্লি কুতুব মিনার নির্মাণ নির্মাণ করছে, তার যথেষ্ট তার কাজে ছাপড়ে হয়ে গেছে। ইলতুৎমিশ সে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করছে, সবগুলো আমরা পড়বো না এখানের মধ্যে। আমরা শুধু এখানের মধ্যে তার একটা যে জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে সে মুসলমান শাসকদের মধ্যে প্রথম মুদ্রা প্রচলন করে। আসো আমরা চলে আসবো দিল্লির শ্রেষ্ঠ সুলতান, যার নাম হচ্ছে আলাউদ্দিন খিলজি। ওনাকে বলা হয় ভারতের আলেকজান্ডার। কে বলছিল? ইবনে বতুতা বলছিল। উনি প্রথম একটা জিনিসের দাম কত হবে এবং এখানে সাপ্লাই, এখানে কি বেশি মজুদ রাখতে পারবে না, এই ধরনের নিয়মকানুন উনি চালু করে। তো এই যে প্রজাদের জন্য যে এত কিছু করছে, এবং দিল্লি শাসকদের মধ্যে উনি প্রথম স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলে। খুব দক্ষ শাসক ছিল। এবং আলাউদ্দিন খিলজির মতো, আলাউদ্দিন খিলজি ফ্রান্স রাজা চতুর্দশ লুইয়ের মতো বলছিল আমি রাষ্ট্র, মানে চরম লেভেলে তোমার হচ্ছে অথরিটেরিয়ান শাসন অবশ্য। তা আমাদের বাংলাদেশে একদিন মনে করতো যে উনি রাষ্ট্র, এরকম মনে করতো। দুঃখজনক মনেকে পলা যেতে হয়েছিল। তবে ওনারা অথরিটেরিয়ান শাসন হলে ওনার প্রজাদের স্বার্থ দেখতো, ওনারা দেখতো যে প্রজারা কেমনে ভালো থাকে মোটামুটি। হ্যাঁ, আলাউদ্দিন খলজি তাহলে উনি দিল্লির শ্রেষ্ঠ সুলতান। ওনাকে বলে ভারতের আলেকজান্ডার। দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণ করে, এবং উনি প্রথম স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলে। তুমি সব ভুলে গেলেও এক লাইন ভুলবা না, উনি হচ্ছেন দিল্লির শ্রেষ্ঠ সুলতান। এই এক লাইন মনে রাখলে হবে। মোহাম্মদ বিন তুগলক, তোমরা অনেক সময় বাগদারাতে পড়ো যে তুগলকি শাসন। হ্যাঁ, তুগলকি কারবার। তুগলকি কারবার মানে কি? মানে খুব পিকুলিয়ার কোনো কিছু। পিকুলিয়ার কোনো কিছু দেখলে আমরা মনে করি এটা হলো তুগলকি। তো কি পিকুলিয়ার জিনিসপত্র করছে উনি? দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে নিয়ে গেছে। তো বাংলাদেশে যদি কোনো শাসক যদি বলে যে রাজধানী কালকে থেকে নোয়াখালী, তো ঢাকার বদলে নোয়াখালী আবার রাজধানী, তাহলে সবাই কি বলবে? কি রে, উনি পাগল হয়েছে নাকি? উনি এরকম করে কেন করতেছে? ঢাকা থেকে নোয়াখালী রাজধানী করে ফেলতেছে, পাগল হয়ে গেল নাকি সে? হ্যাঁ, তো তুগলক দিল্লি থেকে রাজধানী নিয়ে গেছে দেবগিরিতে। এবং উনি সোনা এবং রূপার মুদ্রার পরিবর্তে উনি তামার মুদ্রার প্রচলন করে। তামা তো বেশি অ্যাভেলেবেল, তাহলে কি হলো? জাল মুদ্রার পরিমাণ অনেক বেড়ে গেল, দেশে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেল। আর এরকম পিকুলিয়ার কর্মকাণ্ডের জন্য আসছে তুগলকি কাণ্ড, কথাটা ওখান থেকে আসছে। তাই তুগলক সাহেব কি করলো? সোনার রূপার মুদ্রার পরিবর্তে তামা মুদ্রা প্রচলন করছে। এতক্ষণ যেগুলো আমরা পড়লাম,
তো এখানে তোমাদের একটা লাইনে আমি একটু বলে দিই, ইতিহাস সবসময় বায়াসড, সবসময় বায়াসড। দেখো, যে তুগলকরা আমরা একটু কিছুটা ভিলেন মনে করি, এই ভিলেনটা আসলে কারা বানাইছে? কারণ এই ইতিহাসগুলো লেখছে মূলত ইংরেজরা লেখছিল। তো ইংরেজরা ওদের ইতিহাসের মধ্যে সবসময়, যেহেতু মুসলমানরা ওদের প্রতিদ্বন্দ্বী ছিল, ওদের ইতিহাস সবসময় মুসলমানদেরকে ওরা একটু তোমার শাসকদেরকে ওরা খুব আগ্রাসী, তারপরে খুবই হ্যায় প্রতিপন্ন করার ট্রাই করছে। এই জন্য কিছু ইতিহাসবিদ বলে যে তুগলকের যতটুকু বিলন হিসেবে দেখানো হয়েছে, ইংরেজরা যতটুকু দেখাইছে যে তুগলক আসলে প্রজাতির জন্য অনেক ভালো কাজ করছে, দিল্লি থেকে ট্রান্সফার করছে, তার কারণ ছিল যে তখন বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য। কিন্তু ওনাকে পোর্ট্রে করা হয়েছে ইতিহাসের মধ্যে খুবই ভিলেন হিসাবে, বাস্তবে উনি হয়তো ওরকম ভিলেন ছিলেন না। তো যাই হোক, আমরা অতটুকু ডিপে আমরা ঢুকবো না, কারণ আমরা অতটুকু বলার টাইম নেই। এতক্ষণ যাদেরকে পড়লাম, ওরা কোথাকার শাসক ছিল, বাংলার নাকি ওরা পুরা তোমার হিন্দুস্তান মানে দিল্লির? এই যে যাদেরকে বললাম আমরা এখানের মধ্যে, কুতুবুদ্দিন আইবেক, ইলতুৎমিশ, দিল্লির। ওকে, এটা মোটামুটি বুঝতে পারছো। এখন আমরা একটু বাংলাতে আসি। কুতুবুদ্দিন আইবেকের একজন গুরুত্বপূর্ণ কিছু সেনাপতি এই ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি। তুমি যে সবকিছু ভুলে গেল, ওনার নাম কিন্তু ভুলবা না। হ্যাঁ, এত লম্বা নাম তাও তুমি বলতেছো না। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, উনি বাংলার প্রথম মুসলিম শাসক। 1204 সালে উনি লক্ষণ সেনকে পরাজিত করেন। লক্ষণ সেনকে পরাজিত করার পরে উনি হচ্ছে যে নালন্দা, বাংলা এবং আদার্স পার্টগুলো জয় করে উনি এখানের মধ্যে প্রথম তুর্কি শাসন এস্টাবলিশ করে। এটা মোটামুটি 1338 সাল পর্যন্ত ছিল। তবে ওনারা কিন্তু স্বাধীন শাসক না, দিল্লি সুলতানের কথা মতো ওনারা শাসন করতেন এখানে। তো আমরা আরো কয়েকজন সুলতান দেখি একটু। দেখো, একজনকে যখন কোনো একটা এলাকা শাসন করতে দেওয়া হয়, একটা সময় সে কি করে, সে চিন্তা করে নিজে শাসন করি, আমি ওখানে ওনার কথা শোনার দরকারটা কি। এগুলো করতে গেলে কি হয়, বিদ্রোহ হয়। এই বাংলা অঞ্চলে এই ঘন ঘন বিদ্রোহ হওয়ার জন্য ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি উনি বাংলাদেশের নাম দিয়েছিলেন বুলগাকপুর, এর অর্থ হলো বিদ্রোহের নগরী। 1338 পর্যন্ত তেমন কোনো ঝামেলা নাই, এখানে মোটামুটি সবকিছু কুল চলতেছে। 1338 সালে তখন তোমার ফখরুদ্দিন মোবারক শাহ, ওনার পুরো নাম ছিল ফকরা। হ্যাঁ, ফকরা, সে, দেখো, মানুষ তোমার হচ্ছে যখন তোমার একটু টাকা পয়সাওয়ালা হয়, হ্যাঁ, একটু যখন মোটামুটি এজুকেটেড হয়, তখন মোটামুটি নাম চেঞ্জ করে। বখতিয়ার খলজি 6 সালে মারা গেছিল, উনি কিন্তু বেশি দিন সময় পায় না, উনি 6 সালে মারা গেছিল। 4 সালে বাংলা জয় করে 6 সালে মারা গেছে উনি। এরপরে তুর্কি শাসকরা বাকিরা কন্টিনিউ করছে এটা। আমি তাই 8 থেকে চলে আসছি, এরপর আমরা বাকিদেরকে পড়ি না এখানে, আমাদের অতটুকু আমার পরীক্ষা লাগবে না, যদি সিলেবাসের মধ্যে নাই এই অংশটুকু। এই জন্য আমরা আর বাকিদেরকে পড়তেছি না। ইউজ খলজি বা অন্যদের আমরা পড়তাম, ইউজ খলজি বা এদেরকে আমরা পড়বো না এখানের মধ্যে। তো এই ফখরুদ্দিন মোবারক শাহ, ওর নাম ছিল মূলত ফকরা। উনি ওনার, দেখো নর্মালি তুমি কি করো, যে মানুষ একটু যখন টাকা পয়সাওয়ালা হয়, সে নিজের নাম নিয়ে যাবে, সে সন্তুষ্ট না, তখন কি করে, সে নামের বিভিন্ন টাইটেল বের করে, হ্যাঁ, নাম চেঞ্জ করে, ফেসবুকে ফেক আইডি খুলে, তাই না? এই ফখরুদ্দিন মোবারক শাহ, এটা ছিল ওনার ফেক আইডি, ওনার অরিজিনাল নাম ছিল ফকরা। তো এখন উনি রাজা, উনি তো ফকরা নামে তো চলবে না। হ্যাঁ, ধরো তোমার একজন নাম হচ্ছে তোমার ধরো চুপ্পু, এখন রাষ্ট্রপতি চুপ্পু বললে কেমন জানি লাগে না? তো এখন ওনাকে যদি ফকরা বলে কেউ, এটা নামটা কেমন জানি লাগবে। এই লক্ষণ সেনের যুদ্ধ নিয়ে তোমাকে গবেষণা করতে, আমরা জানি যুদ্ধ হয় না ওখানের মধ্যে। ওখানে যেটা হচ্ছে, ইকতাদের বক্তিয়ার করছে, সে ঘোড়া বিখ্যাত ছদ্মবেশে আসছিল এবং ওরা ভয়ে পালা গেছে, এখানের মধ্যে ব্যাপক মারপিট হয়েছিল। অত ডিটেলস লাগবে না। তো মোরক শাহ উনি এখন, ভাই উনি যদি এখন ফকরা নামে যদি হয়, রাজার নাম যদি ফকরা, কেমন হবে? এখন নাম দিয়েছে কি, ফখরুদ্দিন মোবারক শাহ। শাহ, উনি ছিল বাংলার প্রথম স্বাধীন সুলতান। 1338 সালে উনি বলে, আমি বাংলা স্বাধীনতা ঘোষণা করলাম সোনারগাঁয়ের শাসক হিসেবে। উনি কিন্তু পুরো বাংলা সবগুলো এলাকা দখল করতে পারে নাই। তাহলে দখল করছে কি পুরোটা? দখল করছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলার সবগুলো এলাকা উনি জয় করছে, জয় করে নাম দিলেন বাঙ্গালা। হ্যাঁ, শাহ মানে, তুমি এই যে ধরো তোমার নাম আহমদুল্লাহ, এখন তুমি বলে আহমদুল্লাহ শাহ, তাহলে তুমি একটা ভাব আসবে না নামের মধ্যে? একটা ভাব আসবে। হ্যাঁ, এভাবে। তা আমার নাম শামসুল আরিফিন, আমি দিলাম শামসুল আরিফিন শাহ, এটা ভাব আসলো আলাদা। এবং এই শামসুদ্দিন ইলিয়াস শাহ, উনি বাংলার সবগুলো জনপদ একত্র করে নাম দিলেন বাঙ্গালা। সেজন্য ওনাকে বলা হয় অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন মুসলিম শাসনকর্তা। সবগুলো এলাকায় একসাথে উনি করে নাম দিছে বাঙ্গালা, এবং তার সময় থেকে বাংলা অধিবাসীগণ পরিচিত হয় বাঙালি নামে। তো আমাদের এই যে ইলিয়াস শাহ ভাইয়ের, ওনার বংশরা অনেক বছর শাসন করছে, নাম ছিল ইলিয়াস শাহী বংশ। হ্যাঁ, অনেক বছর তারা ছিল শাসন ক্ষমতায়।
একদম এখান থেকে শুরু করে 1342 সাল মুখস্থ করতে পারেন, 1342 থেকে শুরু করে একদম তোমার 1487 পর্যন্ত এরা, হ্যাঁ, বস লোক বোঝা যাচ্ছে, এরা অনেক বছর শাসন করছে। অল্প কিছুদিন ছিল হাবশি, আমরা পড়বো না এগুলো অবশ্য। হাবশিরা ছিল মাত্র তোমার 6 বছরের মতো, অল্প কিছুদিন আরবের হাবশিরা ছিল। এরপরে হোসেন শাহী আমল শুরু হয়েছে তোমার 1494 থেকে, 94 থেকে একদম 1538 পর্যন্ত। সালটা এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো বাদ। তুমি জাস্ট আমাদের ইলিয়াস শাহী ভাইয়ের নামটা জানো, ভাইয়ের নাম হচ্ছে শাহী বাঙ্গাল, এবং উনি বাংলা সব জনপদকে একত্র করছেন। ওনার নাম হচ্ছে কি শাহী বাঙ্গালা, বাংলার শাহ সে। আসো আমরা এখন আমাদের হোসেন শাহী বংশের শুরু করি আমরা। তাহলে আমাদের শামসুদ্দিন ইলিয়াস শাহ, ওনার বংশ অনেক বছর শাসন করছে। কত বছর সেটা তোমার জানার দরকার নাই, সালো মুখস্থ করার দরকার নাই। আমরা চলে আসবো হুসেন শাহী বংশ। এই আলাউদ্দিন হোসেন শাহ উনি সর্বশ্রেষ্ঠ স্বাধীন সুলতান। তো সর্বশ্রেষ্ঠ যেহেতু বলতেছি, নিশ্চয়ই উনি খুব জ্ঞানী গুণী সম্বোধন করতো, হ্যাঁ, সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা করতো, নাহলে ওনাকে আমরা কেন সর্বশ্রেষ্ঠ বলবো? এটাকে বলা হয় মুসলমান শাসনের স্বর্ণযুগ, ওনাকে বাংলার আকবরও বলা হয়। এবং উনি ছিলেন অন্য ধর্মের প্রতি প্রচন্ড রকম সহনশীল। ওনার আমলে শ্রী চৈতন্য বৈষ্ণব ধর্ম প্রচার করে। তাহলে হুসেন শাহর অনেক অবদান আছে। উনি সর্বশ্রেষ্ঠ স্বাধীন সুলতান, উনি জ্ঞানী গুণীদের খুব সমাদর করতো, সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা করতো, মুসলমান শাসনের স্বর্ণযুগ, এবং ওনাকে বাংলার আকবর বলা হয়। হুসেন শাহ ভাই যেহেতু সর্বশ্রেষ্ঠ, সে দেখি কি বানাইছে সে, হ্যাঁ, তোমার শ্রেষ্ঠ হওয়ার জন্য সবসময় বড় বড় স্থাপনা বানাইতে হবে। তা আকবর বানাইছে তোমার হচ্ছে যে, আকবর অনেক স্থাপনা বানাইছে, শাহজাহান বানাইছে সে তাজমহল, হুসেন শাহ বানাইছে তোমার এই যে ছোট সোনা মসজিদ, হ্যাঁ, আরো অনেক অনেক স্থাপনা বানাইছে। তো ওগুলো বানাতে গিয়ে বেশি বেশি দুর্নীতি করে ফেলছে, এত দুর্নীতি করে ফেলছে, তো ওই কারণে আবার গালিও খাইতেছে আবার। অনেকে আরো অনেক স্থাপনা বানাইছে, কিন্তু স্থাপনা বানাইতে লাগছে ধরো 10 টাকা, কিন্তু টাকা খরচ করছে তোমার হচ্ছে ধরো তোমার হচ্ছে যে 1000 টাকা। হ্যাঁ, এত বেশি দুর্নীতি করে ফেলছে, ওটার কারণে আমার উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তো স্থাপনা বানালে যে তুমি সেরা হয়ে যাবে ব্যাপারটা এরকম না। স্থাপনার কারণে গালি দিতে পারে মানুষজন তোমার। অনেক অনেক দেশে এরকম করছে, বড় একটা ব্রিজ বানাইছে, ওই ব্রিজে যতটা খরচ লাগছে তার চেয়ে অনেক কয়েক গুণ বেশি টাকা পাচার করে দিচ্ছে, তো মাঝে গালি দিচ্ছে। এই স্থাপনা বানালে হবে না, তোমাকে মানে টাকাটা তোমাকে প্রপারলি ইউজ করতে হবে সুন্দর করে। আদিল হোসেন শাহ উনি বানাইছে ছোট সোনা মসজিদ, হ্যাঁ, চাঁপানেওয়াবগঞ্জে অবস্থিত। আর ওনার ছেলে আবার ওনার থেকে আর বড়, সে মানে বড় সোনা মসজিদ, হ্যাঁ। তাহলে হোসেন শাহ বলা নুসরাত শাহ বানাইছে এটা। তাহলে আমরা মোটামুটি বাংলার আমরা শাহাদের পড়ে ফেলছি। ইলিয়াসের উপর বললাম কি, ইলিয়াস শাহ হচ্ছে আমাদের শাহী বাঙ্গাল। তার আগে বলছি ফখরুদ্দিন মোবারক শাহ, সে প্রথম স্বাধীন সুলতান। তো পুরো এলাকা কিন্তু দখল করতে পারে না সে, হ্যাঁ, সমগ্র বাংলাকে তোমরা একসাথে করে বাংলা নাম দিছে কে, শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই জন্য তার নাম হচ্ছে শাহী বাঙ্গাল। এবং এই সময় থেকে বাংলার অধিবাসীগণ পরিচিত হয় বাঙালি নামে। এরপরে আমরা ইলিয়াস শাহী বংশের ওরা অনেক বছর শাসন করছে, সেটা আমরা জানতেছি না আর, হাবশিরদের ব্যাপারে জানলাম না। আমরা চলে আসছি হুসেন শাহী বংশ। হুসেন শাহী বংশের মধ্যে আমরা চলে আসছি সর্বশ্রেষ্ঠ শাসক আলাউদ্দিন হোসেন শাহ, সর্বশ্রেষ্ঠ স্বাধীন সুলতান, স্বর্ণযুগ, বাংলার আকবর, জ্ঞানীগুণী সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা করছিল। আচ্ছা, এই যে এই শাহাদের পড়তেছি, এরাকে দিল্লির কথা মতো চালাইতো নাকি নিজেরা নিজেরা স্বাধীন ছিল? এই যে আমাদের ইলিয়াস শাহ, হোসেন শাহ, এরা, হোসেন শাহ পোলা নুসরাত শাহ, এরা ছিল স্বাধীন, ভেরি গুড, এরা এখনো স্বাধীনতা আমাদের আছে, এরা স্বাধীনভাবে চালাচ্ছে। ওকে, আমরা এখন দিল্লির শাসন ক্ষমতা একটু আমরা চেঞ্জ করব। দিল্লির শাসন ক্ষমতা একটু আমরা চেঞ্জ করে চলো ওখানে। আমরা তাহলে প্রথমে দিল্লির কিছুদিন আমরা চালাইলাম দিল্লি, এরপর আবার বাংলা চলে আসছি। এখন আবার একটু দিল্লিতে চলে যাই, তারপর আবার বাংলায় আবার ফিরে আসবো। সম্রাট বাবর 1526 সালে ইব্রাহিম লোদিকে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করেন এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। তো চলো, বাবর কিন্তু বাংলা জয় করতে পারে নাই, বাংলা আরো অনেক পরের ঘটনা আসবে। বাংলা বাংলা ওনার ছেলে আসছিল কিন্তু সুবিধা করতে পারে নাই, আমরা বাংলা পরে আসতেছি। তাই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের ছেলে হুমায়ুন, উনি প্রথম বাংলায় আগমন করতে চাইছে। বাংলায় এসে উনি দেখলো যে বাংলার ম্যাক্সিমাম মেয়ের নাম হলো জান্নাত, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল মাওয়া, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে জান্নাতুল নূর, ম্যাক্সিমাম মেয়ের নাম হলো জান্নাত বাংলাদেশের, হ্যাঁ। তুমি বলে কি রে, এত জান্নাত কেন এখানের মধ্যে? কয়টা নাম তাহলে জান্নাতাবাদ রাখতে হবে? তুমি দেখো আমাদের এখন যে যারা জুমে ক্লাস করতেছে, দেখো এই ম্যাক্সিমাম মেয়ের নাম কিন্তু জান্নাত, ম্যাক্সিমাম দেখো যে অনেক জান্নাত আছে আমাদের এখানে। তুমি বলে যে তো জান্নাত যেহেতু, তো নিশ্চয়ই এখানে এলাকাটা নিশ্চয়ই জান্নাত, অনেক ভালো, হ্যাঁ, মনোরম পরিবেশ, অনেক
সুন্দর একটা পরিবেশ, জান্নাত নাম দিছে, জান্নাতাবাদ। হুম। তো যাই হোক, হুমায়ুন ভাই এখানে বেশি সুবিধা করতে পারে না। হুমায়ুন ভাই যাওয়ার পথে শেরশাহ হচ্ছে ওনাকে একটা, তোমার এখানে আইসা ভাতটাত খাইয়া একদম উনি তোমার অলস হয়ে গেছিল। তো পথে যাওয়ার সময় ওই তোমার শেরশাহ ওনাকে অ্যাটাক দিছিল। বাংলা আসাটা ভাইয়ের এখানে খুব বেশি আসলে সুবিধা নাই, কারণ এখানে আসে অনেক মজার মজার খাবার টাবার খাইয়া পেটে ভরে গেছে, অলস হয়ে গেছিল। তো আমরা ওই শেরশাহ ভাই ওই হুমায়ুন থেকে তোমার হচ্ছে যে সাম্রাজ্য দখল করে ফেলছিল। তো শেরশাহ ভাই উনি হলো আফগান। হ্যাঁ, উনি হচ্ছে আফগান। উনি দাম নামক মুদ্রার প্রচলন করে। শেরশাহ ভাইয়ের কিন্তু অনেক অবদান আছে আমাদের, হ্যাঁ। তো উনি এসে দেখলো যে কিরে এত জান্নাত, কিন্তু জান্নাতরা তো ওরা তো আসলে নাম তো জান্নাত হলে হবে না, মানুষ তো আসলে মনে হয় না, আবেগ প্রকাশ করতে হয়। তো আবেগ প্রকাশ করার কোনো ব্যবস্থা নেই আসলে, প্রেম ভালোবাসা করবে ব্যবস্থা নাই, তখন তো আসলে মোবাইল ছিল না। তখন তোমার হচ্ছে চিঠিপত্র লেখার মাধ্যমে, এখন তাহলে কেমনে কি 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 করবে। তো একজন বাংলা বসে সে তোমার অনেক দূরের একটা এলাকার চিঠি লিখবে, এটা কেমনে লিখবে। তখন এটা সে চিন্তা করলো এটা কেমনে হবে, তাহলে জান্নাতের তো একটা চিঠি লেখার ব্যবস্থা করে দিতে হবে। তখন সে ঘোড়ার ডাকের ব্যবস্থা করছে, মানে ঘোড়ার মাধ্যমে তোমার ওই চিঠিপত্রগুলা আদান প্রদান হইতো, মানে চিঠি নিয়ে যেত, ডাক নিয়ে যেত। তো এখন জান্নাতদেররা তো এখানে তোমার শুধু নারায়ণগঞ্জ থাকলে হবে না, সোনাগা থাকলে হবে না, ওরা দিল্লিতে ঘুরে করতে যাইতে হবে জামা কাপড় কিনবে। উনি একটা রোড বানিয়ে দিয়েছে তাদেরকে, হ্যাঁ। নাম হলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, সড়কি আজম, একদম নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে একদম দিল্লি পর্যন্ত, হ্যাঁ। তো শেরশাহ ভাই আরো কিছু ভালো কাজ করছে। উনি এখানে আগে তোমার জায়গা জমি মানুষ কিনলে কোনো দলিল ছিল না, কাগজপত্র ছিল না। তো এই কাগজপত্রের ব্যবস্থা উনি করছে, কবুলিয়ত এবং পাট্টা প্রথার প্রবর্তন করছে উনি, হ্যাঁ। তাহলে আমাদের শেরশাহ ভাই উনি হচ্ছে তোমার আফগান, অল্প কিছুদিন শাসন করছে, কিন্তু এরপরও সে 14-15 বছর ছিল সে, কিন্তু ওই সময় সে অনেক ভালো কিছু ব্যবস্থা করে দিয়ে গেছে, বিশাল একটা রোড বানাইছে। এরপরে হুমায়ুন মূলত সে চলে গেছিল নানার বাড়ি, মানে পারস্যে চলে গেছিল। ওখানে কান্নাকাটি করছে, পারস্য সম্রাটের কাছে বলছে না না আমার তো এখানে তো আমি বাংলা ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, অলসে গেছিলাম, শেষ আমার থেকে দখল করে গেছে দিল্লিটা। তো নানারা ওরা আবার উদ্ধার করে দিছিল। পর হুমায়ুন অবশ্য বেশি দিন বাঁচে না এরপরে আর, সে লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে মারা গেছিল। যে হুমায়ুনকে আমরা আর এখানে আনতেছি না, আর হুমায়ুনের ছেলে আকবরের কাছে চলে যায়। তো আকবর যখন এখানে বাংলার শাসন ক্ষমতা নেয়, উনি খুব ছোট মানুষ, নাবালক। পুরো নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর। তো উনি পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে, হ্যাঁ, হিমু আফগান শাসক, হ্যাঁ, সবচেয়ে বেশি শাসন করছে মোগলদের মধ্যে, 49 বছর, হ্যাঁ। ওনার প্রধানমন্ত্রীর নাম ছিল আবুল ফজল, অর্থমন্ত্রীর নাম ছিল টোডরমল, আর ওনার সেনাপ্রধানের নাম ছিল মানসিং। এই মানসিং কিন্তু আমরা ওই যে বাংলাকে আমরা মোগলদের আন্ডারে আসতে দেখব, হ্যাঁ। তো আকবরের আমলে মুঘল সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে, হ্যাঁ। এবং উনি খুব চালাক ছিল। ধরো দেখা গেল, ধরো তুমি হচ্ছে যে তুমি বিএনপি করো তুমি, হ্যাঁ। এখন তোমার এলাকায় একজন হচ্ছে আওয়ামী লীগ করে, খুবই তোমার খুব প্রতিপক্ষ। তুমি একটা কাজ করতে পারো, ওনার মেয়েকে বিয়ে করে ফেলবা তুমি। তাহলে ওনার মেয়েকে যদি বিয়ে করে ফেলো, তাহলে তুমি ওনার জামাই হয়ে গেল না, তুমি হয়ে গেলে জামাই, জামাইকে তো আর মারতে পারবে না, হ্যাঁ। আকবর ছিল এরকম চালাক। ধরো কোন একটা রাজ্য ওনার বিরোধিতা করবে, রাজপুতরা বিরোধিতা করবে, কি করতো, রাজপুতদের মেয়ে একটা বিয়ে করে ফেলছে, আমি তো আপনাদের জামাই, এখন আমাকে তো মারতে পারবেন না, জামাইকে কি মারা যায়। চালাক ছিল সে, হ্যাঁ। এই বিভিন্ন সে তোমার কূটনীতি ইউজ করতে, একজন যোধা আকবর অনেকে দেখছে, রাইট। যুদ্ধ করছে, কূটনীতি খাটাইছে, এটা একটা কূটনীতি, একটা কূটনীতি এটা। 5 মিনিট ব্রেক দিতে আছে, একটু আকবরটা শেষ করে এরপর ব্রেক দেবো। আকবর দিন এলাহি নামক একটা নতুন ধর্ম প্রবর্তন করছে, হিন্দু ধর্ম থেকে একটু, ইসলাম ধর্ম থেকে একটু, হ্যাঁ, সব ধর্ম থেকে একটু একটু নিয়ে একটা ভাবছিল সে সবাই মনে গ্রহণ করবে, যা সবাই এখানে মাত্র 18 থেকে 19 জনের মতোই ধর্ম গ্রহণ করছিল। আর উনি অমুসলমানদের দিন এলাহি মানে হচ্ছে সব ধর্ম থেকে একটু 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 করে নিয়ে নতুন একটা ধর্ম বানাইছে, যদিও এটা আসলে খুব একটা এখানে হালে পানি পায় নাই। হুম। অল্প কিছু লোকজন, কেবল 12 জন, কেবল 18 থেকে 19 জন, এর বেশি হবে না। আর অমুসলমানদের উপরে জিজিয়া কর এবং তীর্থকর উনি রহিত করেন। জিজিয়া কর মানে হচ্ছে শাসক যদি মুসলিম শাসক হয়, তখন অমুসলিম যারা ওদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এডিশনাল একটা ট্যাক্স, এগুলো জিজিয়া কর। আর তীর্থে যাওয়ার জন্য সেটা হলো তীর্থকর। আকবরের আর কি কি অবদান, উনি পহেলা বৈশাখ চালু করে,
পয়লা বৈশাখ কেন চালু করে? কারণ বছরের বিভিন্ন সময় বিভিন্ন জন ট্যাক্স দিলে এটা অসুবিধা। তাহলে বছরের একটা নির্দিষ্ট একটা দিনে তো যদি সবাই ট্যাক্স দেয়, এ সরকারের জন্য সুবিধা। উনি পদমর্যাদা প্রথা, মনসবদারি প্রথা চালু করে, টাইটেল সিস্টেম, বাংলা সন এবং বর্ষবন্দি চালু করে। আর ওনার প্রধানমন্ত্রী ছিল আবুল ফজল, সে আইনি আকবরী গ্রন্থ রচনা করে। তো আকবরের যে সভা ছিল সেখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আসতো। সেই জ্ঞানীগুণী ব্যক্তিদের মধ্যে একজন নাম ছিল তামসিয়ান, খুব ভালো ভালো গান করতো। তাকে বলা হতো বুলবুলি হিন্দ। এবং বীরবলের নাম শুনছো তোমরা? অত্যন্ত জ্ঞানী লোক ছিল বীরবল, অনেক হিউমার ছিল। এই বীরবল ছিল আকবরের দরবারের অন্যতম রত্ন। আকবরের পরে চলে আসলাম আমরা আকবরের বলা জাহাঙ্গীরের কাছে। হ্যাঁ, জাহাঙ্গীর থেকে পড়তে ওনার নাম অনুসারে ঢাকার নামকরণ করা হয়েছিল জাহাঙ্গীরনগর। তাহলে দেখো যে আকবরের আমলে আকবরের সেনাপতি মানসিং, সে বাংলা তখনও কিন্তু আফগানদের আন্ডারে ছিল। হ্যাঁ, বাংলা তখন আফগানদের আন্ডারে ছিল। ও যে শেষ সাথে চালু করে দিয়ে গেল, বাংলা স্বাধীনে ছিল। তাহলে 1576 সালে, সাল তো মুখস্থ করতে হবে না, 1576 সালে আকবরের সেনাপতি মানসিং সে দাউদ খান কররানীকে পরাজিত করে বাংলাকে মোগলদের আন্ডারে নিয়ে যায়। কিন্তু পুরোটা কিন্তু পারে নাই। বারো ভূঁইয়ারা তখনও মোগলদের আধিপত্য মেনে নেয় নাই। তাইলে এই বারো ভূঁইয়াদেরকে চূড়ান্ত পরাজয় করে সম্রাট জাহাঙ্গীর। তাহলে পুরো বাংলা জাহাঙ্গীরের আমলে মোগল সাম্রাজ্যের আন্ডারে চলে আসলো। আর এই জাহাঙ্গীর উনি প্রথম, ওনার আমলে ভারতবর্ষে ইংরেজরা আগমন করে, ইংরেজদেরকে বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেয় এই জাহাঙ্গীর। তাহলে দেখো, এখন আমরা জাহাঙ্গীরের আমলে আমরা এখন বাংলা কার কন্ট্রোলে চলে গেল? এখন কার কন্ট্রোলে? দিল্লির কন্ট্রোলে চলে গেল। তাহলে নিশ্চয়ই এখানে কোনো স্বাধীন কেউ নাই। তাহলে দিল্লি থেকে গভর্নর পাঠানো হবে। সে গভর্নরের নাম হলো সুবাদার। সুবাদার মানে কি? আকবর প্রদেশগুলোর নাম দিয়েছিল সুবা, ও সুবার যে প্রধান তার নাম হলো সুবাদার। এই জাহাঙ্গীর তার সুবাদার ইসলাম খান উনি 1610 সালে ঢাকাকে প্রথম রাজধানী করে। বাহ, খুব ভালো একটা কাজ করছে, ঢাকাকে সে রাজধানী করে দিল। আসলে জাহাঙ্গীর পোলা শাহজাহানের কাছে যাই। শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। শাহজাহানটা শেষ করি আগে, তাজমহলটা বানাইলই আমরা, এই যে তাজমহলটা বানাই তারপর একটু ব্রেক, ছোট্ট একটা ব্রেকে যায়। শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। উনি আগ্রায় ওনার স্ত্রীর স্মরণে তাজমহল বানান। ওনার স্ত্রীকে উনি খুব ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন, ওনার ভালোবাসার চোটে ওনার 14টা সন্তান হয়। 14তম সন্তান জন্ম দিতে গিয়ে তখন হচ্ছে ওনার স্ত্রী মারা যায়। তো এই জন্য পরে স্ত্রী তোমার স্মরণে উনি তাজমহল বানান। অনেকে যদি বলে যে আসলে স্ত্রীর স্মরণে না, উনি দেখাতে চাইছে যে এরকম উনি বানাইতে বানাইতে পারে এরকম, সবাই যাতে ওনাকে মনে রাখে। কি হাসতেছো কেন তোমরা এখানে? তাজমহল বানায় এবং ময়ূর সিংহাসন বানায় উনি। পরে নাদির শাহকে আমরা দেখবো এই ময়ূর সিংহাসন চুরি করে নিয়ে গেছে। এবং দিল্লি লাল রেড ফোর্ট যেটা লাল কেল্লাও আমাদের এই শাহজাহান বানায়। কি ভালোবাসার সন্তান হবে না? সন্তানদের ভালোবাসলেই হবে, অন্য কিছু করলে কি হবে নাকি? তো সর্বশেষ মোগল শাসক, তার নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। খুব একটা তোমার হচ্ছে দক্ষ শাসক ছিল না, ওরকম সাহসী ছিল না। তো ততদিনে ভারতবর্ষে ইংরেজরা চলে আসছে। আর ইংরেজরা যখন সিপাহী বিদ্রোহ আমরা যখন পড়বো আগামীকালকে ক্লাসে, ওই সিপাহী বিদ্রোহ কন্ট্রোল করার সময় ওনাকে দায়ী করা হয়। ওনাকে তখন রেঙ্গুন নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। তো মুঘল শাসক দ্বিতীয় বাহাদুর শাহ পড়ার মধ্যে আমরা একটা ছোট্ট ব্রেক নেই। ব্রেকটা হলো আমাদের 5 মিনিটের ব্রেক। আমরা 10টা 45-এ ফিরবো। এর মধ্যে তোমরা হচ্ছে চাটা খাইতে পারো, বিস্কুট খাইতে পারো, হ্যাঁ, কিছু একটা খাও। 10টা 45 আমরা ফিরবো। ওকে? শাহজাহান কাটিল মেনে নিবা? আচ্ছা, ঠিক আছে, 10টা 45-এ ফিরবো আমরা, হ্যাঁ। ওকে।
বাবুর নাম বাবুর নাম হচ্ছে আনুভা পার্সিয়ান ওভা।